উম, উম, আচ্ছা, এএমপিটা হচ্ছে মোবাইলের জন্য গুরুত্বপূর্ণ। যে আমরা এএমপি এবং রেসপন্সিভ নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ওই দিনটা কিছু কথা বলছিলাম, পরে আসলে আমাদের সমস্যার কারণে, ইন্টারনেট সমস্যার কারণে আমরা বেশি দূর আগাইতে পারি নাই। তো অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ, আসলে এএমপিটা হচ্ছে এম এএমপি না, উচ্চারণটা হবে এম। এমটা আসলে 2015 সালের একটা গুগলেরই আপডেট। মোবাইলে ভিন্নভাবে একটা পেজকে দেখাবে, দ্রুত দেখাবে, দ্রুত হবে যারা এই এমটা ইউজ করবে। জাস্ট মোবাইল ইউজারদের জন্য একটা ভিন্ন ভার্সন বা ভিন্ন পেজ এম। আচ্ছা, এখন এটা কেন ইউজ করবেন? একটা ইয়েতে দেখা যাচ্ছে যে বর্তমানে মোবাইল ইউজারই বেশি, মোবাইল দিয়ে ব্রাউজ করে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। বিশেষ করে যারা রিডার, সবকিছুই অলমোস্ট 50 থেকে 70% কাজ মোবাইল দিয়ে করা যায়। বিশেষ করে যারা রিডার ইন থেকে বা কাস্টমার ইন থেকে দেখা যায় তাদেরকে। তো এই যে এখন মোবাইলের ইউজারদেরকে প্রাধান্য দেওয়ার জন্য একটা ওয়েব পেজ স্পেশাল ভাবে মোবাইলের জন্য করবেন, মোবাইলের জন্য এসইও করবেন, মোবাইলের জন্য স্পেশাল ভাবে পেজটা ডিজাইন করবেন, কিছু কোড টোড করবেন। এটা হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? তিন ভাবে কাজ করে। HTML কোডের মাধ্যমে কাজ করতে পারবেন, AMP HTML, AMP.js জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ইউজের মাধ্যমে, HTML ট্যাগ ইউজ করার মাধ্যমে, AMP ওয়েব ক্যাশ মানে CDN এর মাধ্যমে ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা আজকে এগুলো আসলে যারা কোড, কোডেরও কিছু যে একটা ব্যাপার দেখবো, তার সবচেয়ে বেশি ব্যাপার দেখবো হচ্ছে যে একটা প্লাগইন দিয়ে আমরা কিভাবে করব। কারণ যারা ডেভেলপার তারা তিনটাই শিখতে হবে। আমরা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করবো বা যে প্ল্যাটফর্ম ইউজ করবো, আমরা যদি ম্যাজেন্টো ইউজ করি সেটা একটা সিএমএস, দ্রুপাল ইউজ করি সেটা একটা সিএমএস, যদি PHP ইউজ করি সেটা আলাদা র কোড, ওটার কিছু ফ্রেমওয়ার্ক আছে। আর যদি শুধু স্ট্যাটিক ওয়েবসাইট করি HTML CSS দিয়ে, তাও কিছু কোডিং নলেজ লাগবে, HTML CSS মার্কআপ ট্যাগ গুলো জানা লাগবে। এমপি সুবিধাগুলো ওই দিন আলোচনা করছিলাম, এইখান থেকে পড়ে নিয়েন আপনারা। থিওরি বারবার পড়ে লাভ নাই, প্র্যাকটিক্যাল দেখাই। আচ্ছা আচ্ছা, এবার ওয়ার্ডপ্রেস এর জন্য কিভাবে এমপি ইউজ করবেন? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর জন্য কিভাবে ইউজ করবেন, একটা প্লাগইন আছে, খুব সুন্দর প্লাগইন, এমপি ফর ওয়ার্ডপ্রেস, এটাই বেস্ট প্লাগইন। আর অনেকগুলো, আর দুই তিনটা আছে, এটাই অফিসিয়াল এমপি প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। এই ভালোই ইনস্টলেশন আছে, 5 লাখ লোক ইউজ করছে, রেটিংও ভালো। ওয়ার্ডপ্রেস ভার্সন 4.9 এট লিস্ট লাগবে, একদম আপডেটেড যেটা পিএইচপি ভার্সন 5.6 এর উপরে লাগবে। এই হচ্ছে প্লাগইন গুলো আর কি, এই প্লাগইন এরিয়া। আচ্ছা, তো এটা মোটামুটি ধরেন এটা ইনস্টলেশন কিভাবে করে এটা আপনারা জানেন, আমি আগে দেখাইছি। আমি এখন যদি এটা যাই, এমপি ফর ডাব্লিউপি এটা দিয়ে আপনারা আসবে। আচ্ছা, যাই আমি ভিজিট এমপি, যদি যাই ড্যাশবোর্ডে যদি যাই, এটা একটা অ্যাডভান্স ফিচার। সাইট রেডি না হইলে আসলে এমপি করে লাভ নাই।
এই যে দেখেন এএমপি ভার্সনটা কিভাবে দেখা যায়, এএমপি ভার্সনটা এইভাবে দেখা যায়, একটু ডিফারেন্ট মূল ভার্সন থেকে দেখেন। এটা মূল ভার্সন আমার ওয়েবসাইটে, এটা ওয়ান সিঙ্গেল ইয়ে। আচ্ছা, এখন আপনারা কিছু কাস্টমাইজেশন করা লাগবে যখন আপনার ইয়েটা সেটআপ দিবেন। ধরেন আপনার আমরা এমপি তে যাই, এমপি প্লাগইনে যাই। ওই এমপি প্লাগইনটা কই, এই যে এটা সেটআপে যাই। এই যে দেখেন এই এমপি এটা, আমি এখন সেটআপে গেলাম, সেটআপ পেজ আসবে। কোথা থেকে কি সেটআপ করবেন এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা এই প্লাগইনের একটা আপডেট আছে, এমপি এর আমি আপডেট দিয়ে দিই আপডেট। ও আরেকটা ভালো কথা মনে রাখবেন, এই যে এমপিটা কিন্তু মূল পেজে আসবে না। ধরেন এই যে দেখেন mahbusmani.com, কিন্তু এএমপি পেজটা দেখলে /amp ইউজ করতে হবে। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবেন, গুগল যে কোনো পেজ যখন এএমপি করা হবে এটা আলাদা /amp এইভাবে দেখাবে পেজটা। এটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, মূল সাইট কেটে দেই, যেটা আপডেট হোক, প্লাগইনটা আপডেট হওয়া লাগবে। আচ্ছা, এখন একটা কথা বলি যে এসইও আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো ম্যাক্সিমাম অ্যাডভান্স এখন যেগুলো দেখাচ্ছি। সামনে কিছু আসবে যে 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 ইয়েটিএ এগুলো কি বলে, অফ পেজ এসইও আসবে, এই যে সামনে আসবে অফ পেজ এসইও, কিন্তু আমি তেমন কিছু দেখাবো না, কারণ অফ পেজ এসইও আসলে সবাই পারে। তবু আমি দু একটা দেখাবো, ইয়ে করে দেখাবো দু একটা। এখন এগুলোই বেশি প্র্যাকটিক্যাল এখানে। আচ্ছা, প্লাগইন দুইটা আপডেট হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা আবার একটু রিফ্রেশ দিই যেহেতু প্লাগইনটা আপডেট হয়েছে। আচ্ছা, এই যে দেখেন সেটআপ পেজ কিন্তু চলে আসছে। আচ্ছা, আমরা যদি কিছু এই যে দেখেন সাইটের যদি চেঞ্জ করতে চান, এখানে আপনার সাইট কি এটা দিয়ে দিবেন, নিউজ সাইট, লোকাল বিজনেস, ই কমার্স, আদার। এটা আমার একটা ব্লগ সাইট আমি দিয়ে দিছি, ব্লগই থাকবে এটা। তারপর হচ্ছে যে এই যে দেখেন এখানে আমি সবগুলো এমপি করব না, আর্কাইভ গুলো এমপি করব না, দরকার আছে দরকার নেই। হোম পেজ আছে, পোস্ট আছে, পেজ আছে, এগুলো এমপি করবো থাক। এটা সেটাই সেটআপটা এখানে করলাম। ওকে, ফাইন। আচ্ছা, ডিজাইন এন্ড প্রেজেন্টেশন, এমপির জন্য আলাদা লোগো লাগাইতে পারবেন, এই সাইজের লোগো লাগাইতে হবে 120/90, কালার চেঞ্জ করতে পারবেন। আমি এগুলো কিছু করবো না আপাতত, আমার সাইট এখনো রেডি না। অ্যানালাইট আলাদা এমপি পেজ গুলোতে আলাদা ট্র্যাকিং করতে পারবেন, গুগল অ্যানালাইটিকের কোড আইনে এখানে বসাই দিতে হবে, জাস্ট সেভ করে দিতে হবে। অ্যানালাইটিক ইউজ করার আগে দেখাইছি কোডও কিভাবে জেনারেট হয়, সেটা বসায় দেখাইছি, আগের ভিডিও দেখবেন। আচ্ছা, প্রাইভেসি সেটিং, প্রাইভেসি সেটিং কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে। আচ্ছা, cookies bar allow you to distinguish from visitors that your website use cookies, আচ্ছা এটা দরকার আছে, এটা দিয়ে দিলাম, আমি এনাবেল করে দিলাম। এটা এটা কি অফ হয়ে গেল নাকি? না, এটা এনাবেল আছে।
এভাবে দিলে অফ হয়ে যায়, তার মানে এনেবল থাক। জিডিপিআর এটা থাক। কমপ্লাই উইথ দ্য ইউরোপিয়ান প্রাইভেসি, এটা আমাদের দরকার নাই, তবু এটা থাক। হ্যাঁ, ওকে। প্রাইভেসি অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকে সেটআপ দেখেন, অ্যাডভার্টাইজমেন্ট যদি কোনো সেটআপ দরকার হয়। আচ্ছা, ও এটা প্রো করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট সেটআপ করতে হলে প্রো করতে হবে। এমপি পেজে যারা অ্যাডভার্টাইজমেন্ট সেটআপ করবে তারা প্রো করে ফেলবে, মোবাইলে যাতে অ্যাড দেখতে পারে মানুষ। আচ্ছা, ওকে ফাইন। অ্যাডভান্স সেটআপে আমরা যাই। থার্ড পার্টি, এটা প্রো অপশন দেখছেন, এই দুইটা ইয়া হয়ে আছে প্রো অপশনের জন্য। বেসিক সেটআপ, অ্যাডভান্স সেটআপ। কই বেসিকে তো যা ছিল অ্যাডভান্সে তা থাকতেছে, নেটের কারণে নাকি? আসলে অ্যাডভান্সে এই জিনিসগুলো আমি দেখছি। ও না, এই যে অ্যাডভান্সে দিলে সেটিং, আচ্ছা পোস্ট পেজ, কাস্টম ফ্রন্ট পেজ, ট্যাগ, ক্যাটাগরি, ট্যাগ এগুলো যদি আপনাদের দরকার হয়। ক্যাটাগরি আমার দরকার নাই, ট্যাগসের দরকার নাই, আমি ওগুলো কি করবো না। কাস্টম পোস্ট, এসইও সেটআপে কি আছে? মেটা ট্যাগ দরকার নাই, ডেসক্রিপশন আছে, হেড ডেসক্রিপশন। আচ্ছা, এটা দরকার নাই আমাদের কোনো আলাদা, ওই যে হেডের মধ্যে আলাদা কোনো ডেসক্রিপশন দরকার নেই। আচ্ছা, পেজ বিল্ডার, পেজ বিল্ডার এমপি ফর ডব্লিউপি পেজ বিল্ডার প্লাগইন থেকে পাই। PAW সেটআপ অ্যাক্টিভ দিস মডিউল, প্রোগ্রেস ওয়েব অ্যাপ, শিওর নাম এটা কি? পারফরম্যান্স কি কি মিনিফাই করবেন, ব্রাউজার ক্যাশ করবেন, সিএসএস করবেন, এগুলো একটা বেটাতে আছে এখনো। ব্রাউজার ক্যাশ আমি এনাবল করব। আচ্ছা, ব্রাউজার ক্যাশ করে ফেলবো। ওকে, সেভ চেঞ্জ। ওকে, অ্যানালিটিক্সটা তো দেখাইলাম, অনেকগুলো অ্যানালাইটিক, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালাইটিক ট্যাগ ম্যানেজার, কনভার্সনে গিয়ে ফেসবুক পিক্সেল সবকিছু বসাইতে পারবে। এর আহামরি কিছু না, এনাবেল করলেই যে দেখেন, যদি এনাবেল করেন ইয়া চাইবে, পিক্সেল আইডি আইনা বসাই দিবেন এখান থেকে। এই পিক্সেল আইডিটা বসাই দিবেন, এটা কার্যকরী জিনিস। পিক্সেল আইডিটা যখন বসাই দিবেন, এটা হচ্ছে যে আপনার এএমপি পেজের জন্য আপনার ভিজিটরের বিহেভিয়ারের কাউন্ট করবে, এটা দরকার আছে, এটা বসাবেন আপনারা। ট্যাগ ম্যানেজার, কনভার্সন ট্র্যাকিং ফর গুগল অ্যানালিটিক্স, এই উপরে চারটা বসাবেন ফেসবুক পর্যন্ত। সেগমেন্ট আলাদা আলাদা অ্যানালাইসিস করে, অ্যানালাইটিক্স গুলো যদি আলাদা পার্টিকুলার অংশ, তবে এগুলো সবগুলো একটু ইয়ে করতে হবে, কারণ ইয়ান্ডেক্স অন্য সার্চ ইঞ্জিন, আলাদা সার্চ ইঞ্জিন, অ্যালেক্সা আলাদা সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন না অ্যালেক্সা, অ্যালেক্সা অ্যামাজনের আর কি, এটা আলাদা সার্চ ইঞ্জিন বসাইতে পারেন। যারা অ্যামাজনের ইয়ে টিয়ে করেন, যদি অ্যামাজনের অ্যাফিলিয়েট করেন, তখন এই অ্যালেক্সা ম্যাট্রিক্স এখানে বসাবেন। কোড চাইবে, আর কিচ্ছু না। এই যে দেখেন অ্যাকাউন্ট ম্যাট্রিক্স ডোমেইন, এই আর কিচ্ছু না। ওকে ফাইন, আর কি কি আছে এখানে? স্ট্রাকচার ডাটা দেবো, HTML কোড টোড চাইবে কিছু একটা, সেটআপ স্কিমা টাইপ হেয়ার। তো যদি স্কিমা টাইপ দেখছেন, এএমপির জন্য স্কিমা আছে, তার মানে হচ্ছে যে স্ট্রাকচার ডাটা আগের ক্লাসে যে আপনাদেরকে পড়াইলাম, সেটা হচ্ছে যে এএমপি পেজের যদি কোনো স্ট্রাকচার ডাটা দেখাতে যান, স্পেশাল কোনো ডেটা, কোনো সুন্দর করে ভিজুয়ালাইজ করতে চান আলাদাভাবে এক্সট্রা, মানে এএমপি পেজের জন্য আর কি। নোটিফিকেশন বার, এই কুকিজ টুকিজ যদি দেখাতে চান, পুশ নোটিফিকেশন, ওই যে আসলে যে সাইট কুকি কি ইয়া করে, তারপরে হচ্ছে যে ইয়া হচ্ছে এমপি পেজের জন্য যদি কোনো পেজ পাবলিশ হয়, নোটিফিকেশন পাঠাতে পারবেন। কন্টাক্ট ফর্ম, আচ্ছা আমি আবার এখানে দেখলাম যে কন্টাক্ট ফর্ম, এমপি পেজ কন্টাক্ট ফর্ম সাপোর্ট করেন, এটা একটা নেগেটিভ দিক, এটা আগে জানতাম, এখন এটা আপডেট হলো কিনা, এখানে কন্টাক্ট ফর্ম তো দেখাচ্ছে। ওয়ান লাস্ট স্টেপ রিগার্ড দিস ফিচার রিকোয়ার্স কন্টাক্ট ফর্ম 7 এক্সটেনশন। ও আচ্ছা, এটা মনে হয় কিনতে হবে টাকা দিয়ে, ফ্রিটা এক্সটেনশন লাগবে।
ওটা ফ্রিতে নাই আর কি, আমি যেটা জানতাম। দেখছেন, বললাম না এটা টাকা দেওয়ার, এই যে দেখছেন নরমাল এমপি তে ইয়া সাপোর্ট করে না। এই যে বলছেন এটা টাকা লাগবে, আচ্ছা বাদ। নিনজা ফ্রম ক্যাপাবিলিটি, নিনজা এটা একটা আলাদা একটা প্লাগইনের একটা ইয়া, নিনজা মনে হয় গুগল সুইট কাদের জানো জানি না সেগুলো। এটা আলাদা একটা এক্সটেনশন, নিনজা একটা কিছু কোনো একটা প্লাগইন হতে পারে, কমেন্টস। কটা কমেন্ট দেখাবেন, এই জিনিসগুলো অনেক কিছু আছে, ইনস্ট্যান্ট আর্টিকেল ফেসবুকে। আপনার দরকার না, আমার ইনস্ট্যান্ট আর্টিকেল নাই ফেসবুকে। টুলস, অ্যাডভান্স সেটিং, রিডাইরেকশনের জন্য এটা লাগবে, চেঞ্জ ইন্টারনাল এমপি দরকার না এগুলা। অ্যাডভান্স খুব যদি অ্যাডভান্স না হন, টেকনিক্যাল পারসন না হন, আসলে ইয়ে করে ফেলবেন। ধরেন এই এএমপি যারা ভালো করতে পারে এটা দিয়ে অন্তত মোটামুটি 5-6 দিন ঘাটা দরকার। 5-6 দিন কোনটা কি চেঞ্জ হয়, কোনটা কি চেঞ্জ হয়, ডেভেলপারদের উপর ছেড়ে দিবেন। আর যদি নিজের সময় থাকে নিজে প্র্যাকটিস করবেন এগুলা। ইজি ডিজিটাল ডাউনলোড সাপোর্ট, এটা একটা প্লাগইন। ওই যে যারা থিম আর কি ডিজিটাল ডাউনলোড সাপোর্ট করে, অটোমেটিক টাকা পয়সা আসবে, ই-কমার্স, এটাতে ই-কমার্স এটা জানেনি অনেকে। ডিজিটাল প্রোডাক্ট যারা বিক্রি করবে আর কি, থিম প্লাগইন ইয়েতে তাদের এই এটা ইজি ডিজিটাল ডাউনলোড একটা প্লাগইন, এটা মনে রাখেন। এটা এখান থেকে ইয়ে করতে হবে, ট্রান্সলেশন ফাইনাল। ব্রেড কিউকাম্বার হোম পেজ টাইটেল, ট্রান্সলেশন। যেহেতু আমার সাইটে ট্রান্সলেশন নাই, আপনারা যদি 3-4 ভাষায় ট্রান্সলেশন ব্যবহার করেন সেক্ষেত্রে এটা আসলে এই পেজটা লাগবে, এই সেকশনটা লাগবে। এটা অনেক অ্যাডভান্স ফিচার, কারণ খুব কম এই পর্যন্ত আমি একটা সাইটও পাইনি যে ট্রান্সলেশন করে। একটা আছে যেমন নীল প্যাটেলের সাইট হচ্ছে 8-6টা ল্যাঙ্গুয়েজে আসে, ওর সাথে তুলনা করে তো লাভ নেই। ওই ইনকাম করে মাসে কয়েক লাখ ডলার, বাংলা টাকা কয়েকশো কোটি টাকা ইনকাম করে সে। 1 লাখ ডলার হইলে তো প্রায় 80 লাখ টাকা, কয়েক লাখ ডলার হইলে প্রায় 4-5 কোটি টাকা মাসে ইনকাম করে, আরো বেশি করে সে ইনকাম। আচ্ছা, ডিজাইন, এই তো এগুলো সিলেক্ট করতে পারবেন, লেআউট চেঞ্জ করতে পারবেন ডিজাইনের মধ্যে। আসলে এটা তো বলেন ডিজাইনের মধ্যে অনেক আছে, হেডার, হোম পেজ, সিঙ্গেল, ফুটার আলাদা, সোশ্যাল শেয়ারিং বাটন, ডেট, এক্সটেনশন কি কি আছে, যেটা টাকা দিয়ে কিনতে হবে নিশ্চিত। পলি ল্যাঙ্গুয়েজ ফর এএমপি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, এমপি স্টোরেজ, এ রিভলিউশনারি নিউ ওয়ে টু শেয়ার ইউর স্টোরেজ। আচ্ছা, কোথায় আল্লাহ জানে, মনে হয় পেজের উপর দিয়ে স্টোরি শেয়ার করা যাবে এমন কিছু। ও প্রোগ্রেস বার, স্ট্রাকচার ডাটা, এটা ফ্রি। আচ্ছা, এটা যদি প্রোতে করতে যাইতে কত টাকা লাগবে? অনেক টাকা। আসলে ফ্রিতে বর্তমানে খুব কম দিয়ে দেখেন, সর্বনিম্ন প্যাকেজ কত? 149 টাকা। বাবারে বাবা, 150 টাকা, তাও ওয়ান টাইম হচ্ছে না, তাও একটা ব্যাপার আছে। আচ্ছা যাই হোক, এখন এই বিভিন্ন কিছু চেঞ্জ করলাম, যেখানে দরকার বেসিক যেটা দরকার এটা করলাম। এই যে দেখেন, যখন করলাম তখন আমাদের একটা জিনিস আমরা চেক করি যে আমি একটা পেজ এমপি করছিলাম, সেটআপ টেটআপ করে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, বিভিন্ন সেটআপ করে না, এই যে সেটআপ করলাম এটা ওটা ওভারঅল সাইটের জন্য। আর এই ইয়াতে গিয়ে এমপি এনাবেল করতে হয়, এমপি টিউটোরিয়াল। এই পেজটাকে আমি ওই দিনটা মানে যখন প্রিপারেশন নিচ্ছিলাম আপনাদের ক্লাস নেওয়ার জন্য, তো টেস্ট বেসিস করছিলাম, এমপি করছিলাম এই পেজটাকে, এমপি টিউটোরিয়াল। ও আচ্ছা, এটা তো করা ছিল।
আমি বন্ধ করে দিছি। যে কয়জন আছেন আপনারা, যাক স্টুডেন্ট বাড়ছে। ঠিক আছে, অ্যাডভান্স গুলো দেখে রাখেন, পরে যখন আপনারা প্র্যাকটিস করবেন মনে পড়বে কিন্তু। আচ্ছা যাক, আচ্ছা এছাড়া রেকর্ডিং তো আছেই। ওকে, এই পেজটাকে এমপি করছিলাম। আচ্ছা এখন এটা দেখেন কিভাবে করছি। এখানে এমপি, ওখানে সেটিং করার পর মূল মূল প্লাগইনটা সেটিং করার পর আল্লাহর কাছে শুকরিয়া, নেট নিয়ে বড় টেনশনে ছিলাম। যাক কিছুটা কাজ করতেছে। ওদেরকে অনেক ফোন টোন ইয়া দিয়ে বলছে যে বিল দেবে না যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না করো। বগুসগি করে, মানে বাংলাদেশে সব খালি চিটার বাটপারে ভরা। আমার বলে যে আপনার রাউটারের সমস্যা, দুইটা রাউটার চেঞ্জ করেছে, পরে তাও তাদের ইয়ে না। তারপর আরেকটা রাউটার দিছে তারা ইয়ে থেকে, এখন তো আর রাউটারের প্রবলেম বলতে পারবে না। আমি জানি আগের দুইটা রাউটারের সমস্যা ছিল, যাক ওটার জন্য আমার 1-1.5 হাজার টাকা গেছে। তারপরে গত 2 দিন আগে ফোন দিছি, যাক ইয়া কাটা গেছে সাবমেরিন। যাক আমরা পত্রিকায় খবর পেলাম ওটা ঠিক হয়ে গেছে। আবার কালকে আমরা বলে যে ডাউনলোড দেন একটা পেজ। আমি আরে তো ডাউনলোডের খাতা গিলে আমার ডাউনলোড দিয়ে কি হবে? আমার ডাউনলোড দরকার না, আমার নরমাল পেজ ব্রাউজিং দরকার। আমি ডাউনলোড করি সপ্তাহে একটা দুইটা অ্যাটাচ করি, এটা কোনো সবসময় দরকার না। তুমি আমার এটা ঠিক করে দাও। ফোন দিছি কি খবর, আমি যাইতেছি, ইঞ্জিনিয়ার আমার পাঠাইবে। আমার আবার পরের দিন আজকে দুপুরে দুপুরে ফোন দিলাম, ওরা বলতেছে যে আপনি তো কালকে ডাউনলোড দিলেন না। আমি ডাউনলোড দিয়ে কি করবো? তারপরে আজকে যখন দুপুর আমরা নেট হয়তো আমি চেঞ্জ করব, তোমাদের নেট হয়তো অন্য ইয়ারে কি জানো বিল দিব না। আমি আর ডাটা কিনে প্রত্যেক মাসে 1,000 টাকা আলাদা ডাটা কিনতে হয়, তোমাদেরকে 1,000 টাকা কিনি। যাক পরে এখন একটু ঠিক হয়েছে, জানি না কতক্ষণ ঠিক করবো। ওকে, এই যে দেখেন এখানে এএমপি এর জন্য একটা ইয়ে আছে। এই প্রত্যেকটা পেজে কিন্তু আসবে যখন ওই যে এএমপি বা ডব্লিউপি সেটআপ দিবেন, এই যে আসবে শো হাইড, এটা আমার শো আছে, শোই থাকবে এএমপি। আচ্ছা এই সেটআপটা এখান থেকে করতে হবে। এটা কিন্তু হিডেন হয়ে থাকতে পারে। আচ্ছা এখন এটা প্রিভিউ দেন, এই পেজটা প্রিভিউ দেন, এএমপি পেজে কিভাবে আসবে। এই যে দেখেন এভাবে আসবে। তো মোটামুটি এখান থেকে যে এনাবেল করলাম, বাকি সেটিং গুলা শেষ করার পর এখন আমাদের এই পেজটা আশা করা যায় এমপি হয়েছে। আচ্ছা এখন এটা তার মুখের কথা না, এটা চেক করতে হবে যে আসলে কি এটা এমপি পেজ কিনা গুগলের কাছে। ওকে ফাইন, এই যে একটা লিংক আছে এখানে, হাউ টু চেক এএমপি, এটা সেকশন আছে। এখানে গেলাম, এএমপিটা এই পেজটা আমরা টেস্ট করব। ওকে ভিউ পোস্ট, এটা আমি একটা কথা বলে দিয়েছিলাম যে এএমপি পেজ টেস্ট করার জন্য মূল যে ইউআরএল থাকবে এটার সাথে এএমপি অ্যাড করতে হবে, কারণ গুগল এইভাবেই দেখাবে এএমপি পেজকে। আলাদা এএমপি তারা যোগ করে নিবে বা রিডাইরেক্ট করে দিবে এএমপি পেজে দেবে মোবাইলের পেজের জন্য। ওকে এখন এটাই আমরা ইয়াতে দেই, এই যে দেখেন ইজ ইউর এএমপি পেজ অর ওয়েব স্টোরি ভ্যালিড, এটা ভ্যালিড কিনা এটা চেক করার জন্য এই যে টেস্ট ইউআরএল দেই। এটা গুগলের টুল, এই যে দেখেন সার্চ, গুগলের একটা টুল। এই যে দেখেন এএমপি পেজটা কিন্তু মূল পেজের থেকে ডিফারেন্ট। মূল পেজটা আবার আনি। ওকে ফাইন, দাঁড়ান। এটা হলো মূল পেজ, এটাকে কিন্তু আমি হোম পেজ দিয়ে দেখাইছি। এএমপি তে দেখেন একটু কেমন জানি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন আলাদা একটা লুক লাগে কিন্তু পেজে। এই এটারই যদি নন এএমপি ভার্সন দেখতে চান, এই যে সেটা হচ্ছে এটা। দেখেন একটু কেমন জানি অনেক কিছু হয়েছে, সাইড বার মুছে দিছি। এমপি তে কিন্তু সাইড বার টাইড বার এগুলো দেখে না। এই যে আরেকটা জিনিস আমি যে বললাম ফর্ম দেখেন, এই যে এই ফর্মটা নরমাল পেজে দেখায়, এই যে একটা ফর্ম কিন্তু দেখেন এখানে ডেটা পূরণ করতে পারবেন, এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম। কিন্তু এই যে দেখেন এমপি তে ফর্ম দেখেন, আমি কিন্তু বলছি এই যে দেখেন ফর্ম নাই, ফর্মের কিচ্ছু নাই।
এটা একটা কি জানো ব্যাড সাইড বা প্রোস না কোনস বলতে পারেন এএমপি। আচ্ছা এই যে দেখেন ভ্যালিড এএমপি পেজ দেখছেন। এখন আমরা যদি দেখেন এএমপি না দিয়ে টেস্ট করি, শুধু এএমপি টিউটোরিয়াল দেব এএম/এএমপি দিলাম না, কি আসে দেখেন, এই যে নরমাল পেজ, এখানে দিলে চেক করতে পারবেন আজকে পেজটা এমপি হয়েছে কিনা। তার আগে যে যে কাজগুলো এনেবল করে নেবেন, ওই স্পেশাল সেটিং গুলো যেটা যেটা করা যাবে, যদি আলাদা লোগো করতে চান, আলাদা ডিজাইন করতে চান। আমার এই পেজে কিন্তু লোগো দেখায় নেই, দেখেন লোগো দেখাইছে কিনা আমি আবার দেখি তো, স্ল্যাশ এএমপি, তারপরে আমি এমপি বলতেছি, এমপি ভুল উচ্চারণ, এম উচ্চারণ করবেন আপনারা। এই যে লোগো নাই, মাহবুব ওসমান লোগোটা বুঝছো না, দেখছেন লোগো নাই, লোগো আমি ওই এমপির জন্য আপলোড করি নাই কিন্তু, সাইট যখন ফুললি রেডি হয়ে যাবে তখন করব। ওকে এই যে দেখেন রেজাল্ট কি আসছে দেখছেন। আচ্ছা দিস পেজ ইজ নট এএমপি দেখছেন, however it reference the following URL as এমপি, ওটা এই ইউআরএলটা এএমপি হিসেবে পাইছি, এই জন্য বলছি। তাহলে আশা করি এএমপির ব্যাপারে আইডিয়া হয়ে গেছে। আচ্ছা এই পেজটা আমি আরেকটু আপডেট করব। এই পেজটা আমার এক রাইটারকে দিয়ে লেখাইছি, বাট সে অতটা টেকনিক্যাল পারসন না, সে অনেক কিছু মিস করছে এএমপির ব্যাপারে। এই যেমন এমপির কোড গুলো এখানে আসে দিতে পারতো, এইচটিএমএল এ করলে কেমনে কোড। আচ্ছা এমপি দেখি আমি আপনাদেরকে একটু দেখায় দেই পেজটা কবে এবার সাউন্ড যাওয়া শোনা যায় না। কে বলছেন, কোথায় কার নাসরিন পারভেজ, আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনারা সবাই আওয়াজ শুনতে পারতেছেন? অন্যরা একটু রেসপন্স করেন আমাকে। কারণ আওয়াজ শোনা যাচ্ছে? সাউন্ড যাওয়া গেছে, মানে শ্বাসকষ্ট হইতেছে। নুসরাত, পান্না আপু, সাফিউল্লাহ, জান্নাতুল হুসনা, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া আওয়াজ শোনা যাইতেছে। আচ্ছা আজকে নেট স্টেবল আছে, যাদের ওখান থেকে আওয়াজ শোনা যাবে না, দ্যাট মিন্স আপনাদের ওখানে ইন্টারনেট প্রবলেম। কাদের কোনো তো আপনাদের দিক থেকে যদি শোনা না যায়, এটা আমার এখানে ইন্টারনেট প্রবলেম হলে আমি বুঝতে পারি। এই যে আমার আজকে নেট ভালো আছে 24 Mbps। আচ্ছা যাই হোক, আচ্ছা AMP is a web component framework to easily create user first website। আচ্ছা এখান থেকে আপনি বেশি কিছু কম্পোনেন্ট দিতে পারবেন। আচ্ছা ডকুমেন্টেশন, লাইব্রেরি, AMP কোড গুলো এখান থেকে দিতে পারবেন। কমিউনিটির যদি ওয়ার্কিং গ্রুপ, এগুলোতে যদি ইভেন্টে যোগ ভিডিও এটা দিলে এখন আসতেছে না। আচ্ছা আপনাদের ইয়াগুলো মাইক্রোফোন গুলো ইয়া করেন। নাসরিন আপু আপনি একটু আপনার মাইক্রোফোন অফ করে রাখেন নাসরিন। আচ্ছা এই যে তাহলে এখান থেকে দেখা যায় আপনারা এএমপি কিছু ডকুমেন্টেশন নিতে পারবেন, ইয়ে করে নিতে পারবেন। আর ধরেন এম এক্সিলেন্ট মোবাইল পেজ টিউটোরিয়াল, এই যে এখান থেকে কোড টোড নিতে পারবেন, যারা স্ক্রিপ্ট নিতে পারেন, যারা ডেভেলপার এটা সহজেই বুঝবেন কোনটা কিসের স্ক্রিপ্ট, তাও এখানে দেওয়া আছে। ব্যানার, অ্যানিমেশন ও সব স্ক্রিপ্ট কিন্তু এখানে দেওয়া আছে। ফেসবুকের জন্য কোনটার জন্য কত কোন স্ক্রিপ্ট যদি ওই যে প্লাগইনে মিসিং হয়, যারা ইয়েতে করবেন ইউজ করে করবেন, তারা এখান থেকে নিতে পারবেন। এই যে গেটিং স্টার্টেড একদম সব গাইডলাইন আছে। এমপি নিয়ে আপনারা মাসখানেক যদি স্টাডি করেন, এসইও তো তার সাথে তো ডিপলি ডেভেলপমেন্ট শেখানো যাবে না। তবে আমার টার্গেট আছে যে 2020 সালে এই সাইজ ট্রেনিং এর উপর সময় দিব।
আচ্ছা নাসরিন পারভেজ, আমি রেকর্ডিং হচ্ছে। মিউট করতেছি, আপনি বারবার আনমিউট করে দিচ্ছেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওকে ফাইন, কোথায় যেন যাচ্ছিলাম। এই টিউটোরিয়াল গুলো দেখবেন, আরো কিছু শিখতে পারবেন। এগুলা নীল প্যাটেলের একটা গাইডলাইন ছিল এমপি, তারপরে যে সার্চ ইঞ্জিনের একটা গাইডলাইন ছিল। আল্লাহ, এই যে ওরা ঘুমাবে আজকে, তোমার টিভি না দেখলে হবে না। এখানে একটা ডেটা দেখাইছে। এই যে বললাম এমপি যে HTML এগুলা ওখানে বলছি, এমপি সিডিএন ওই কথা বলছি, বেনিফিট গুলো নিয়ে আলাপ করছি। ওই তো, যাই হোক, কি ব্যাপার এটা দিয়ে এখন এরকম লেখা। তাহলে আশা করা যায় আপনারা এমপির ব্যাপারে একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন, এবং যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন তারা করতে পারবেন, যারা ইয়ে করেন HTML করতে চান, এই যে এখানে একটা মার্কআপ ডকুমেন্টেশন পেজ আছে। এই যে অ্যাড টেড বসাবেন কিভাবে, এখানে আবার ডিটেইলস গাইডলাইন দেওয়া আছে। দেখেন অ্যামাজন অ্যাড রিডার, এঅল, গুগল অ্যাডসেন্স, এমপি পেজে কিভাবে বসাবেন এর গাইডলাইন দেওয়া আছে। অ্যানালাইটিক আছে এমপি পেজের জন্য। এটা যখন ইমপ্লিমেন্টেশন করবেন তখন এই আপডেট ইয়েগুলো লাগবে। এই যে দেখেন এই পেজ HTML পেজ, এই পেজ কোড করে দিয়ে আপনি জাস্ট ওই পেজগুলো এখানে চেঞ্জ করবেন। যারা HTML CSS জানে তারা এই সুন্দরভাবে এই স্ক্রিপ্টগুলো বুঝবেন, আহামরি কিচ্ছু না। ভ্যালু, অ্যাট্রিবিউট, ভ্যালুগুলো চেঞ্জ করে দিলে হবে, শুধু অ্যাট্রিবিউট সব ঠিক থাকবে। অ্যাট্রিবিউটও দু এক জায়গায় চেঞ্জ করা লাগতে পারে। সিডিএন দিয়ে যারা কাজ করবেন তাদের জন্য এখানে আছে, সবার জন্য আলাদা আলাদা কোড আছে। এই যে ইমেজ, পেজ, প্রিভিউ, একটা অ্যাডভান্স ফিচার। যারা একদম নতুন তারা কিন্তু কিছু বুঝবেন না, তাদের মাথার উপর দিয়ে যাবে আসলে কেমনে কি, খুব এলোমেলো লাগবে। বাট করার কিচ্ছু না, হতাশ হওয়ার কিচ্ছু নেই। আপনারা নতুন শুরু করছেন, এখানে আমার প্রাথমিক কিছু গাইডলাইন ছিল নতুনদের জন্য, আমি যেহেতু অ্যাডভান্সে আসছি, আবার সামনে যখন ওই যে অফ পেজের কিছু দেখাবো তখন ওগুলো সহজ লাগবে। তো এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন, যখন সাইটে বেসিক গুলো বুঝে যাবেন, এসইও ওয়েবসাইট করবেন দুই একটা, যেগুলো করবেন তখন কাজে লাগবে এই জিনিসগুলো। আর এগুলো আসলে প্রথম 6 মাস 1 বছর না করলে হয়। এগুলো এএমপি, তারপরে হচ্ছে যে স্ট্রাকচার ডাটা, তারপরে হচ্ছে যে 301 রিডাইরেক্ট, তারপরে হচ্ছে যে ওই যে আদার্স যে কোডিং রিলেটেড যে এসইও গুলো আছে, এগুলো ছাড়াও কিন্তু $500-1000 ইনকাম করা যায়। আমি এগুলো ভালো করে ইমপ্লিমেন্টেশন করি নাই, তাতে আলহামদুলিল্লাহ আমার কিন্তু টুকটাক ইনকাম হচ্ছে, তবে সেটা দিয়ে আমি চলতেছি, কোনো মতে চলতেছি। তো দেখা যায় আপনি যখন বড় বস পজিশনে করবেন তখন এগুলো শিখতে হবে। মনে করেন আপনি টেকনিক্যাল এসইও স্পেশালিস্ট হবেন বা এসইও ম্যানেজার হবেন বা এসইও টিম পরিচালনা করবেন, তখন আপনার এগুলো আইডিয়া লাগবে। যখন আপনার বেতন হয়ে যাবে $2000, $3000, $4000, 1, 1.5, 2, 3, $4000, তো আপনি মনে করেন যদি $3000 আপনার বেতন হয় বড় একটা কোম্পানিতে, এসইও কোম্পানিতে, দ্যাট মিনস
3/24 2,40,000 টাকা। বাংলাদেশে বসে 2.5 লাখ টাকা চাকরি করবেন আপনি, আপনি অ্যাডভান্স লেভেলে এসইও শিখবেন না, এটা কোনো হয় না। আমি একটু একটু টাচ দিয়ে যাচ্ছি আমার এখানে, যে আসলে এগুলো যদি জানা থাকে আপনারা ইয়ে করতে পারবেন, বড় বড় এসইও হিসেবে কাজ করতে পারবেন। এই যে আপনি কয়দিন আগে যখন আমি স্ট্রাকচার ডাটার ক্লাস নিয়েছিলাম আপনাদের, আমি দেখাইছি বাংলাদেশের কোর্স প্রথম পেজে যারা আছে কেউ স্ট্রাকচার ডাটা দেখায় না, পরে এসইও দেখেন। এখন না দেখানোর ওনাদের দোষ বলছি না আমি, এটা দেখানো দুইটা জিনিস হতে পারে। এক হচ্ছে যে এত অ্যাডভান্স, কারণ কোর্সে ওই লেভেলের অ্যাডভান্স স্টুডেন্ট থাকে না, নাম্বার 1 নাম্বার এটাই হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর নাম্বার 2 হচ্ছে যেটা ওনাদেরও দরকার হয় না স্কিল নাও। ধরেন এই যে এমপি বা স্ট্রাকচার ডাটা এরা কারা অ্যাপ্লাই করে? আইএনসি, মেল প্যাটেল, তারপর হচ্ছে যে কিস ম্যাট্রিক্স, সার্চ ইঞ্জিন জার্নাল, মোজ, যাদের কোম্পানি ভ্যালুয়েশন কয়েক বিলিয়ন, মিলিয়ন না কয়েক বিলিয়ন। মোজের তো মনে হয় 2-3 বিলিয়ন কোম্পানি ভ্যালুয়েশন। তো যা বিলিয়ন ডলার মানে হচ্ছে, তো আপনারা বুঝেন 1 মিলিয়নের মানে হচ্ছে প্রায় 8 কোটি টাকার মতো বাংলাদেশে। 1 বিলিয়নের মানে হচ্ছে 80 কোটি টাকা। তো যাদের রেভিনিউ মডেল 80 কোটি টাকা, সেখানে আসলে আমরা চিন্তা করতে চাই কিভাবে 80 লাখ টাকা ইনকাম করা যায় মাসে, বা 80,000 টাকা চিন্তা করতেছি। তো 80,000-এর জন্য এগুলো শিখতে হবে না, এগুলো ছাড়াই আপনার অফিসটা অন্যান্য জিনিস যদি ভালো করে শিখেন এগুলো পারবেন। আমি এগুলো শিখাচ্ছি, দ্যাট মিনস এটা না যে এটা মাথা ছিঁড়ে ফেলবো না, আরে ভাইয়া কি শিখাচ্ছে বুঝি না, পারতেছি না, আমাদের দ্বারা হবে না, ব্যাপারটা এমন না। এসইওর অনেক কাজ আছে, এই যে এখানে আমি বললাম যে 70টা টপিক, 70-80টা টপিক আছে। আমি শুধু এই যে কিচ্ছু লাগবে না, ডোমেইন নেমটা সিলেকশন জানেন না, তা দিয়ে একটা গিগ খোলেন, ওয়েব আর্কিটেকচার বাদ দেন এর সাইটে, তারপর স্পিড অপটিমাইজেশনটা ভালো করে শিখেন, অন্তত একটা মাস সময় দিয়ে স্পিড অপটিমাইজেশনটা শিখেন। দ্যাটস এনাফ আপনার কাজ পাওয়ার জন্য। স্পিড অপটিমাইজেশন দিয়ে মাসে $100-200 ইনকাম করার ব্যাপার না। আমি তো স্পিড অপটিমাইজেশন কিছুটা দেখাইছি, আপনাদেরকে বলবো যে হাসিন হায়দার ভাই একটা কোর্স করাচ্ছি স্পিড অপটিমাইজেশনের, ওটা মাত্র 2,500 টাকা দিয়ে পাওয়া যায়, কিনে নেন। না পারে আমার কাছে যোগাযোগ করে আমি লিংক ধরাই দিব, কিনে নিতে পারেন। একদম অ্যাডভান্স লেভেল স্পিড অপটিমাইজেশন শিখাইছি আমি, ডেভেলপারদের জন্য তো এটা মাস্ট। তারপরে কিওয়ার্ড রিসার্চ, ডোমেইন নেম সিলেকশন, মেটা ডেসক্রিপশন, টাইটেল, এগুলো খুব সহজ। গুগল ওয়েব মাস্টার তৈরি করা, করা, গুগল অ্যানালিটিক্স সেটআপ, সাইট ম্যাপ বানানো, এটা সহজেই আমি দেখাইছি। এএমপিটা প্র্যাকটিক্যাল দেখাইছি, H1 H2 মডিফায়ার ইউজ করে এগুলো দেখাইছি। সো যেগুলো দেখাইছি এগুলো করেন। আচ্ছা, আজকে আরেকটু জিনিস নিয়ে আলোচনা করি। কত বাজে? 11 জন আছে। রেসপন্সিভ ডিজাইন নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আপু আমাদের একটা পেজ রেসপন্সিভ করছিল, দেখি ওই পেজটা চেক করার সময় পাই নাই। সেটা হচ্ছে কিটো ডায়েট। ও আমি মোটামুটি, আচ্ছা আমি গ্রুপে শেয়ার দিছিলাম এক লাইন কোড, ওটা বসাইলে রেসপন্সিভ হয়ে যায়। আল্লাহ জানে পেজ আসবে নাকি। আমার এই যে সাইটের একটা কি যেন একটা কোনো প্রবলেম করতেছে, ফার্স্ট এরর দেখায়। ফারহান আপনি এটা দেখেন তো, যে লগ কি যেন এরর লগটা চেক করে দেখেন তো, এটা অ্যাক্সেস তো আপনার কাছে আছে মনে হয়, সি প্যানেলটা দিয়ে দেবেন যদি দরকার হয়, যদি না দিয়ে থাকে। এই যে প্রথমবারে করলে এরর দেখায় 500, মানে এটা কেন দেখায় দ্বিতীয়বারে আসে। আমার ভিজিটর তো থাকবেন, আমি সময় পাচ্ছি না। আরো দেখেন এখন আবার এই যে গত কয়েকদিন ঈদের পর একটু ফ্রি ছিলাম, বাট এখন এমন হয়ে গেছে যে সপ্তাহে 6 দিনে ক্লাস। আরেকটা কোম্পানিতে সিওর কি যেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে যোগ দিছি, ওনাদের ক্লায়েন্টের গুলো দেখতে হচ্ছে, আবার সপ্তাহে 3 দিন ক্লাস নিই। তো আপনাদের ক্লাস 3 দিন, ওনাদের 3 দিন, 6 দিন। আবার সকালে আরেকটা ইতালি থেকে এক ভাই স্টুডেন্ট, এই যে দেখেন আজকে সে রাতে সময় দিতে পারবো কিনা, সে আবার আমার পার্সোনাল কনসালটেন্সি নেয়, সে জিনিসগুলো অ্যাপ্লাই করতে চাবে। উনি বাস ভালো একটা অ্যামাউন্ট আমাকে পে করছে। তো দেখা যায় সকালেও মাঝে মাঝে 3 দিন ক্লাস নিতে হয়, তার মানে এত ক্লাস না, 3টা ক্লাস প্রস্তুতি কিন্তু আমার নিতে হয়। তার মধ্যে ড্রপ শিপিংটা, কালকে ইউএস এর লোকজনের সাথে মিটিং করলাম, ড্রপ শিপিংটা আসতেছে, কোর্স আবার আসতেছে।
ডিজিটাল মার্কেটিং হচ্ছে অ্যাডভান্স জিনিস আমি শিখতেছি। প্রত্যেকদিন আপনাদেরকে ক্লাস নেওয়ার আগে আমার কিন্তু যখন অ্যাডভান্স টপিক আসে যেগুলো নিয়মিত করি না সাইটে, সেগুলো কিন্তু আমার 3-4-2-3-5-7 ঘন্টা কিন্তু স্টাডি করতে হয়, দেখতে হয় সিস্টেম গুলা ঠিক আছে কিনা বা ইয়ে আছে কিনা। আচ্ছা, এই পেজটা আপু করছিল, তো আমরা এটা ইন্সপেক্ট করে দেখি যে এটা ঠিক আছে কিনা। যে গ্যালাক্সিতে দেখছি, যে স্যামসাং এর গ্যালাক্সি যারা ইউজ করেন, গ্যালাক্সিতে দেখতেছি। ওকে ফাইন, আমরা এই টেবিলটার জন্য ওনাকে বলছিলাম যে টেবিলটা ইয়ে চলে আসছে। ওই আপু এটা তো ইয়ে দেখাচ্ছে না কাহিনীতে, আপু কি আছেন? হ্যাঁ আছি আছি ভাইয়া, ওইটা আপনি মানে হাত দিয়ে ইয়ে করলে মানে কার্সর দিয়ে করলে যাবে, কার্সর দিয়ে ইয়ে মুভ করলে যাওয়ার কথা। ও আচ্ছা জি। আচ্ছা, ফাইন ফাইন। হ্যাঁ আমি ওই নিচের স্ক্রল বারটাই খুঁজতেছিলাম আর কি। ওকে ফাইন, ঠিক আছে। এই যে দেখেন, এটা আগে স্ক্রল ছিল না হ্যাঁ, শুধু, এখানে ইয়ে করে দেওয়া যাবে, যদি বলেন যে এটা ভিজিবল করে দেওয়ার জন্য ভিজিবল করে দেওয়া যাবে। আর এটা ভিজিবল করে দেন। মানে এটা হিডেন রাখছেন কেন, কোনো সুবিধা আছে নাকি? না না, সুবিধা বলতে মানে ওই যে আসলে স্ক্রল বার ভিজিবল করে দিলে এটা দেখতে সুন্দর দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, ও সুন্দর দেখা যায় না এখন। হুম। মানে আমার মতো যারা ধরেন জানি না, তারা তো মনে করে হ্যাঁ এটা কেমনে দেখবো। তবে এই যে একটা ইয়া 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 হয় কিন্তু না, এই যে গোল একটা ইয়া। আচ্ছা, ঠিক আছে তাহলে আমি সিম্পল একটা আচ্ছা ছবি যাক, আপলোড যদি করব। দেখেন যদি সুন্দর না দেখে, এখন কিন্তু এই যে রেসপন্সিবিলিটি দেখা যায়। আচ্ছা, এখন নরমালি, আচ্ছা আপু যেভাবে করছে সেটা তো উনি দেখাবে একটু আমাদেরকে। আমি তার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। ধরেন হাউ টু মেক রেসপন্সিভ, আমি একটা কোড জানি যে কোনো পেজে যেটা এখানে হাউ টু হাউ মেক, আচ্ছা রেসপন্সিভ তো বুঝেন। রেসপন্সিভ মানে হচ্ছে গুগল যে কোনো পেজ যে কোনো ডিভাইসে অটোমেটিক ভাবে ওটার সাথে ফিট হয়ে যাবে, মানুষ জানে ভালোভাবে ব্রাউজ করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে রেসপন্সিভ। যে যেমন দেখেন, আমি যদি ইয়াতে ব্রাউজ করি, এখন যদি আমি যদি এই পার্টটা দেখতে না পারতাম বাকি অংশ, তাহলে আমার জন্য একটা অড হইতো ব্যাপারটা। মানে আমি মোবাইল ভিজিটর হিসেবে একদম আসলে, আমিও কয়েকদিন যখন পেজটার কন্টেন্ট লিখছি, টেবিলটা করছি ডাইরেক্ট র কোড দিয়ে করে, আর এখন টেবিলটা ইয়ে করতে পারি না। তখন আমি রেসপন্সিভ কোনো আইডিয়া ছিল না। তো এই যে দেখেন, এখানে ধরেন HTML যদি ইয়ে করেন, রেসপন্সিভ করেন, এই একটা কোড আছে দেখেন, এই মেটা নেম ভিউ পয়েন্ট কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট উইথ ডিভাইস, এই যে কন্টেন্টের উইথটা ডিভাইস উইথ দিয়ে দিছে। মানে কি ডিভাইস যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের সাথে কাপ করা যাবে। আচ্ছা, ইনিশিয়াল স্কেল 1.0। আচ্ছা, ইনিশিয়াল স্কেল 1.0 এটা কি আপু? এই যে এটা কিসের ভ্যালু, এটা কিসের ভ্যালু? 1.0টা কিসের ভ্যালু এটা? আছেন নাকি? আসলে হ্যাঁ হ্যাঁ আছি আছি। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে সবকিছু ও মানে ওয়ান হিসেবে দেখাবে, যে মনে করেন যে অনেক সময় ভেঙে যাবে বা ইয়ে হবে, যে সে সব সময় চেষ্টা করবে যে এই যে মনে করেন ইমেজ বা যেটাই পাবে সেটাকে সে ওয়ান, যে এই ডিভাইসের উইডের সাথে সে একটা মানে পজিশনে চলে আসার জন্য। এটা ছাড়া মানে কখনো মানে যতই চারদিকে কোড লেখা 1 ইঞ্চি নিবে নাকি এমন কিছু? চারদিকে 1 ইঞ্চি? ওয়ান ইঞ্চি না, যে ওইটা মানে ওয়ানটাই হচ্ছে যে মনে করেন যে একটা একটা ইয়ে হিসেবে নিবে, তাকে একটা কন্টেন্ট হিসেবে বা একটা একটা কম্পোনেন্ট হিসেবে নিবে। একটা ডট। হ্যাঁ, আর এই কোডটা ছাড়া মানে হচ্ছে যে কি, যতই কোড লেখা হোক যতই রেসপন্সিভ করা হোক, এই কোড মানে মেটা ট্যাগ যদি না দেওয়া হয় তাহলে সেটা রেসপন্সিভ নিবেই না, সেটা শুরুতে নিবেই না, এটা হচ্ছে মাস্ট। ও আচ্ছা, মানে এটা ও, এটা এটা কি আপনি পেজে ইউজ করছেন, ওই যে ওই পেজে ওই টেবিলের সাথে ইউজ করছেন নাকি পেজ ইউজ করছেন? আপনার যে ইয়েটা আছে, সাইটটা আছে, ওটা তো মনে করেন যে ইয়া করা কি জানি বলে, এটা এমনিতেই ওই যে থিমের ভিতরে সেটা রেসপন্সিভ করা আছে, সেটা তারা আগেই দিয়ে দিছে। ও এটা তার মানে মানে শুরুতেই এই দিয়ে দিছে। এই পেজে এটা বসাইলে হবে না নাকি? মানে এটা বসানোর পরে যে ধর- হচ্ছে যে রেসপন্সিভ কোড করতে হবে, কিন্তু এটা যদি না বসায় ও যতই কোড করুক এটা পাবে না। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, কিওয়ার্ডের তার মতো মানে আর কি, যে বুঝছি বুঝছি, এটা তো পুরা ইয়ের জন্য, অল পেজ পোস্টের জন্য আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ইঞ্জিনের জন্য, এটাই ওই যে কি জানি বলে গুগলের জন্য, ইঞ্জিনের জন্য, যে হ্যাঁ এটা একটা রেসপন্সিভ পেজ, তুমি এটা রেসপন্সিভ হিসেবে ধরো, এটা তাকে বলে বুঝছি, দেওয়া। এবার বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনি এখানে মানে এখন আমি যদি এই কোডটা, আচ্ছা এই পেজটা আমি একটু ইয়েতে যাই, দাঁড়ান।
আমরা সবাই শিখতে পারবেন। then আচ্ছা এটা অ্যাডমিন পেজে যাই। এই যে দেখছেন এই যে এরর আসে, প্রথমবারে এরর আসে, দ্বিতীয়বার এটা প্রবলেম, সার্ভারের প্রবলেম। সার্ভারের রিসোর্স বাড়াইতে হবে অথবা পিএসপি রিসোর্স, যে কোনো একটা রিসোর্স বাড়াইতে হবে বা কিছু বা চেঞ্জ করতে হবে। আচ্ছা যাকে এটা করবো। এখানে মনে হয় ভাই এখন হিট বেশি হয় সাইটে। হিট বেশি হয় কি বলেন? এটাতে এত হিট সম্ভবত তাহলে এরকম হয় আসলে যখন মানে ভিজিটর বেড়ে যায় বা না, সেটা একেবারে আসবেই না। ব্যান্ডউইথ লিমিট হলে তো সেটা আসবেই না। আচ্ছা আমি কোডে যাই, দাঁড়ান। এই হচ্ছে পেজটা। ইন্টারনেট। আল্লাহ, এরা মনে হয় কোনো কারসাজি করে এই নেট থেকে fast.com ডিসেবল করে দিয়েছে, বুঝছেন? বারবার আমি fast.com দিয়ে চেক করি তো এখন দেখা যায় শূন্য। এনিহাও এটা ডিসেবল করে দিয়েছে, এটা কোনো ডাটাই দেখাচ্ছে না এটা, আল্লাহ জানে। আচ্ছা ওকে, আমরা ইয়েতে টেক্সটে যাই। এই যে হচ্ছে আমাদের, হ্যাঁ আমি কিন্তু আপনার এই সাইটটা এখন ভিজিট করলাম, আমার কিন্তু এরর আসে নাই। তাই নাকি? ও মাঝে মাঝে কোনো পেজ আসে না। ওকে, এই যে হচ্ছে টেবিলটা। আচ্ছা টেবিলটার মধ্যে দেখে আপু কি, আচ্ছা আপু আমার একটা কোশ্চেন ছিল। ও আপনি জি আপনার ইয়ে নাম দিয়ে টেবিল করছেন না? জি জি আচ্ছা জি আমি আমি যদি মানে টেবিলের ভিতরে ওই কোডটা বসাই দিই তাহলে আর টেবিলটা রেসপন্সিভ হবে না, না? ওই যে এই কোডটা। না না, এটা হেডারে বসাইতে হবে, হেডারে ওই যে অন্যান্য মেটা ট্যাগের সাথে একসাথে বসাইতে হবে। হ্যাঁ বুঝছি। এটা দেওয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখ এটা আমার একটা কোশ্চেন ছিল। ওকে ফাইন, তাহলে আপনি কি করছেন এখানে? খাবার তালিকা স্টাইলে এই কোডগুলো বসাইছেন, এগুলো হচ্ছে আহ যে কোয়ারি দিয়ে বসাইছেন নাকি? না না, আমি সিএসএস দিয়েও বসাইছি, যে করে দিয়ে বসাইছি। যে করে দিয়ে বসাইছি কেন, হুম আপনার যে মনে করেন যে এই যে নর্মাল কম্পিউটারে হুম ওইখানেও কিন্তু মানে টেবিলটার এরর আসতো, মানে টেবিলটা পুরো 100% দেখাইতো না। সে মনে করেন যে ডান পাশে বা ওই পাশটা হাইট থাকতো। তো হুম সেজন্য আমি মানে ওটা সিএসএস দিয়ে ধরা যাচ্ছে না, যে ওটাকে আমি 100% সিএসএস দিয়ে করতে পারছি না। কারণ আমি যদি সিএসএস দিয়ে করতে যাই আপনার মানে আরো সাইটের অনেক জায়গায় ভেঙে যাবে। হুম স্পেসিফিক্যালি শুধু ওই টেবিলটাকে ধরার জন্য আমি তখন জেএসটা লিখছি, যে শুধুমাত্র এই টেবিলটাকে ধরার জন্য। হুম তো এই কারণে এখন কম্পিউটারে মানে নর্মাল যে মনে করেন 14 ইঞ্চি বা আরো বড় যেগুলা ইয়ে আছে ডিভাইস, ওগুলাতেও এখন পুরো টেবিলটা দেখা যায়। মানে আমি যখন কাজ করতেছিলাম দেখতেছি যে পুরো টেবিলটা দেখা যাচ্ছে না, কিছু অংশ মানে হালকা একটা অক্ষর বা দাড়ি এরকম একটা থেকে যাচ্ছে। তো সেজন্য আমি ওটাকে পুরো 100% করছি জেএস দিয়ে। আর সিএসএস দিয়ে করছি হচ্ছে যে মনে করেন যে আমি নিচে একটা স্ক্রল বার অ্যাড করে দিছি, যে যেখানে যাক সে স্ক্রল করতে পারবে। এই যে দেখেন, তাহলে আপনারা যারা দেখতেছেন আমি এই যে বলি, এই স্ক্রিপ্টটা কিন্তু উনি এড করছে এবং উনি ওনার নাম দিয়ে এড করছে, এটা বোঝাই যায় যে এই স্ক্রিপ্টটা উনি এড করছে এতটুকু। হ্যাঁ মানে এটা এই যে যদি স্টাইল, পরবর্তী স্টাইল এই যে এটা হচ্ছে সিএসএস, এটুকু হচ্ছে সিএসএস, এই বারটা হচ্ছে সিএসএস, তাই না? এই এটুকু জি জি এটা জি, হচ্ছে এটা, এই সিএসএস টা কেন এড করলেন? ওই যে মিডিয়া অনলি স্ক্রিন এটাই হচ্ছে যে রেসপন্সিভ। আমি 768 মানে নিচে হুম হুম নিচের 768 ডিভাইস মানে যেগুলোর ওয়েট সেগুলোর নিচের পেজে এটা হুম। স্ক্রল বার পাবে, আর তার উপরের গুলাতে স্ক্রল বার পাবে না। ও আচ্ছা 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 আচ্ছা। এই যে দেখছেন দুইটা কোড দিয়ে দুইটা জিনিস ডিফাইন করে দিছে। আপনি যেটা বললেন এই এই পিক্সেল ম্যাক্সিমাম উইডথ যেটা পাবে এটা কি পাবে না, না হচ্ছে ওভারফ্লো হবে না, হিডেন থাকবে। আর হুম এখানে হচ্ছে ম্যাক্স উইডথ থাকবে এত, তখন টেবিলটা স্ক্রল বার পাবে, ওভারফ্লোর স্ক্রল বার। এই যে কোড, যে দেখছেন এগুলো, তো এগুলো আপনারা যারা যারা কোড বুঝেন তারা সহজে বুঝেন। আমার এখন কিছুটা আইডিয়া হয়ে গেছে এই যে কোনটা কেন কল করছে, ইয়ে কেন কল করছে। যদিও নিয়মিত যদি কোড নিয়ে কাজ করি তাহলে আরো বেশি আইডিয়া হবে। তো এটার বুঝতেই জন্য পারছেন, তো সবাই যারা আছেন যে বুঝতে পারছেন যে এখানে আসলে কোডের কাজ, রেসপন্সিভটা বা এমপিটা বা ডাটা স্ট্রাকচারটা ফুললি কোড কোড জানা লাগবে। তো আমি আগেও প্রথম প্রথম বলি যারা 100% এসইও শিখবেন মানে অ্যাডভান্স, তাদের কিন্তু এইচটিএমএল সিএসএস পিএসপি মাইস্কুল জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি এগুলো কিন্তু অন্তত বেসিকটা জানা লাগবে। এটুকু কিন্তু বেসিকের মধ্যেই পড়ে, এটা কিন্তু অ্যাডভান্স কোডিং
জানা লাগে না। একদম বেসিক। আর এই যে কয়েকটা যে রুলস কিন্তু জানলে ওনারা এগুলো ইয়ে করতে পারে। এই যে কোনটা, এই যে এই যে টেবিলের ওভারফ্লো কোনটা কোনটা দিয়ে হিডেন করছে, কোনটা ম্যাক্সিমাম উইথ কত পাইলে কোথায় দেখাবে, এগুলো কিন্তু কয়েক মোটামুটি HTML এর আপনি যদি 1-200 মার্কআপ মুখস্থ করা লাগবে না, ইউজ করতে করতে মুখস্থ হয়ে যাবে আপনার, যে কোনটার জন্য কি কল করতে হয়, কোনটার জন্য কোন লাইব্রেরিতে যে ইয়েতে যে কোয়েরিটি কল করতে হয়। HTML এর CSS হচ্ছে যে যেটা মার্কআপ বা মার্কআপই তো বলে, তাই না আপু? মার্কআপ জি না জি এগুলো? জি মার্কআপ, কোন মার্কআপটা লাগবে, যেটা অ্যাট্রিবিউশন কি, এটা ভ্যালু কি। এখানে এই যে দেখেন ভ্যালুটা হচ্ছে এটা উইথ, এই যে 768, ম্যাক্স উইথ এটা হচ্ছে অ্যাট্রিবিউশন, অ্যাট্রিবিউট। ওয়েব ডিজাইনের বেসিক কয়েকটা টিউটোরিয়াল দেখলে মানে হয়তো বা হুম, লেখার জন্য না, বোঝার জন্য কয়েকটা টিউটোরিয়াল দেখে হ্যাঁ, রাখলে কিন্তু হুম, হয়ে যায়। হয়ে যায়। তাইলে আর হ্যাঁ, এটা তাহলে আপনারা যারা রেসপন্সিভ করবেন, আপনারা আসলে এটা একটু এই জ্ঞানটা রাখা লাগবে। এখন বোঝার জন্য আবারও বলি, যারা বুঝেন না, যে এই পেজটা কিন্তু মোবাইলে কিভাবে আসতো, মোবাইলে আসতো হচ্ছে এই যে এক লাইন দেখা যাইতো, মাত্র এক লাইন বা 2 লাইন দেখা যাইতো, বাকি 3-4 লাইন মোবাইলে দেখতে পারতাম না। এখন কিন্তু একটু আগে যে এই যে দেখেন, আমি মোবাইলের ইয়েতে দেখি, কোথায় জানি ইন্সপেক্ট করা ছিল না। আচ্ছা, এই যে মোবাইলে দেখি, এটা কত গ্লাক্স, আপনি যদি ধরেন, আপনার মনে করেন আপনার আইফোন 10 আছে, আইফোন 10 এ দেখবেন, এই যে দেখেন 10 এও কিন্তু এটা দেখা যাচ্ছে, এটা ইয়ে করতে হবে, এইভাবে স্ক্রল করে নিতে হবে। আপু চাইলে এটা নিচে নিচেও দিতে পারতো, কিন্তু আমি বলছি স্ক্রল করে দিতে, কারণ নিচে নিচে দিলে অড দেখা যাবে টেবিলটা, তাই না? নিচে নিচে দেখলে সুন্দর দেখা যাবে না, টেবিলে মানে তখন টেবিল থাকে না, যে টেবিল তখন থাকে মানে না। এখন কিন্তু জিনিসটা একটা কেমন। টেবিল থাকে যে একটু স্ক্রল করে দিতে হবে। এটা আরেকটু টেবিলটা করার সময় যদি করতাম, আরেকটু স্মার্টলি করা যাইতো, হয়তো একদম ভেঙ্গে ভেঙ্গে রো করে বা কলাম কলাম করে দেখা যাইতো, কিন্তু করি নাই ওইভাবে, যেহেতু আমি নিজে, এটা কি জানো, নিজে প্রোগ্রামার না, বা নিজে টেবিলটা বানাইছি র কোড দিয়ে। না ভাইয়া, এটা ট্রেন্ড, এটা ওইভাবে কিন্তু মানে জিনিসটা আসলে বিরক্ত লাগে। আমি মানে আপনার এটা করার আগে আমি এমনি সার্চ দিয়ে দেখছি ট্রেন্ড এখন কোনটা, এটাই টেবিলের ট্রেন্ড, এটাই যে সবাই করে দেখে। দ্যাটস গুড, তার মানে এটা আপডেট করে, তাহলে যে কোনো ডিভাইসে কিন্তু আপনি দেখতে পারবেন, এই যে যে কোনো ডিভাইসে আপনি দেখতে পারবেন, এখান থেকে চেক করতে পারবেন। ওকে ফাইন, তাহলে আজকে কটা বেজে গেছে, আর ইয়ে করি না, আজকে আমরা এখানেই 1-2টা কোশ্চেন নিব। এখন 2টা জিনিস আলাপ করলাম, রেসপন্সিভ, এটা ম্যাক্সিমাম থিমই থাকে, কিন্তু একটা জিনিস হয়ে যায়, ভাঙ্গে টেঙ্গে যায়, সেটা ডেভেলপাররা একটু ইয়ে করে নিতে হয়। এছাড়া আমাদের হোম পেজ গুলো কিন্তু দেখেন রেসপন্সিভ আছে, সোফার আই নো, আমি জানি না, এই ও ইয়ে সাইটের তো কাজ করা হয় না, মাহবুব ওসমান, এটা দেখি ওই যে বিয়ানটার এখনো থিমটা কাস্টমাইজ করা হয়নি, জাস্ট থিমটা লাগায় থুইছি এইটুকু। দেখেন না একটা এরর, ওটাই ইয়ে করার সময়, ধরেন এই পেজটা দেখি আমি, রেসপন্সিবল কিরকম দেখা যায়। ওকে ফাইন, ইন্সপেক্ট, এই যে আইফোন আমার সাইটে দেখেন, সুন্দর সব ডাটা কিন্তু দেখা যাচ্ছে, সব মেসেজ পাওয়া যাচ্ছে, যে মোবাইল নাম্বার, এটাও যদি ইয়ে হয়ে গেছে, দেখছেন টেবিল হয়ে গেছে, কারণ এটা ইয়া, তবে এই মধ্যখানে রেখে দেখেন, এই পোস্ট গুলো আছে, এখানে কিন্তু পড়া যাবে, ক্লিক করা যাবে, রোবট টেক্সট, মোটামুটি কিন্তু রেসপন্সিভ। দেখেন, দেখেন কোনো ভেঙে যায় না, পড়া যাচ্ছে কিন্তু, ওই যে নেক্সট পোস্ট টোস্ট এভাবে কিন্তু পড়া যাচ্ছে। ফাইন, ওকে, তাহলে আমরা 2টা জিনিস শিখলাম আজকে, সেটা হচ্ছে যে রেসপন্সিভ আর টিকিয়ে অপটিমাইজেশন। মোটামুটি টেকনিক্যাল জিনিসগুলো শেষ, এই যে সামনে আসবে সোশিয়াল শেয়ারিং বাটন ইউজ করা, বড় কন্টেন্ট লেখা, এই আস্তে আস্তে সহজ জিনিসের মধ্যে চলে আসছে। ডোরওয়ে পেজ, এগুলো অন্য, যেগুলো অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য কেমন পেজ হবে, অ্যাডসেন্স এর জন্য কেমন পেজ হবে, বাউন্স রেট, এটাও হামর কঠিন কিছু না, কমেন্ট, কোয়ালিটি কন্টেন্ট, 301 লিঙ্ক জেনারেটর, তা রিডাইরেক্ট, এটা একটু টেকনিক্যাল জিনিস, এটা এটা আচ্ছা আপু, এই যে 302 আপনার রিডাইরেক্ট এটা তো দুইভাবে করা যায়, আমি জানি, এটা হচ্ছে ওই যে হোস্টিং থেকে, আরেকটা হচ্ছে আরেকটা অন্যভাবে, এটা কিভাবে করেন আপনারা রিডাইরেক্ট, কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি কারণ আপু? হ্যাঁ,
হ্যাঁ ভাই, আমি এমনি মানে শুধু কোডিং দিয়ে আসলে ওইভাবে কখনো করি নাই। আমি যেটা রিডাইরেক্ট করার জন্য আমি ওয়ার্ডপ্রেস থেকে একটা ইয়ে দিয়ে করছিলাম, প্লাগইন দিয়ে করছিলাম একবার। কিন্তু আচ্ছা, হ্যাঁ, ওইভাবে আসলে প্লাগইন দিয়েও করা যায়। আমি যে দুইটা জিনিস বলতেছিলাম, হ্যাঁ, হোস্টিং থেকেও করা যায়, প্লাগইন থেকেও করা যায়। আচ্ছা আচ্ছা, এটা দেখাবো নি যেদিন আসলে, এর আরো পরে আছে, এর আগে অনেকগুলো ক্লাস যাবে কোনো যদি। ইয়ে আসে নাই, মানে জবে মানে কোনো এক্সপিরিয়েন্স আসে নাই, সেজন্য করা হয় নাই। হুম। আসলে কাজগুলো তো শেখাচ্ছে এইভাবে যে কেউ আচ্ছা, একজন ব্রোকেন বলছে। লিঙ্ক জেনারেটরে তার রিপ্লেস, এটা সহজ আছে, দেখা দিব। আপডেট কিভাবে করবেন এটা একবার দেখাচ্ছি, আরেকটু দেখাবো। স্কাই স্কেপার টেকনিক এটা জানা আছে, দেখাই দেবেন, সমস্যা নেই। তো এই মোটামুটি নেভিগেশন, টাইপোগ্রাফি, ফন্ট সিলেকশন, এগুলো তো কমন। এসএসএল এটাও কমন। তো মোটামুটি টেকনিক্যাল এসইও শেষ, ভালো ভালো জিনিসগুলা শেষ। তারপর অফ পেজ এসইও আসবে, আর এই জিনিসগুলো আসবে অন পেজের। এই যেগুলো অন পেজের, এই যে এখনো ধরেন এই যে এগুলো অন পেজেরই পার্ট। অন পেজ অফ পেজ মিলে অন পেজেরই বেশি এগুলা। এগুলা এই অন পেজের এই জিনিসগুলা থাকবে, আর দুই তিনটা ক্লাস লাগবে, তারপর অফ পেজে যাবো। তো মোটামুটি 8-9টা ক্লাস গেছে, তো আরো 7-8টা ক্লাস হলে এসইও ক্লাসগুলো শেষ হয়ে যাবে। এই যে ডিএপি, এগুলো তাড়াতাড়ি আগানো যাবে, তাড়াতাড়ি আগানো যাবে এগুলা। এগুলো তাড়াতাড়ি আগানো যাবে, একসাথে একদিনে 5-6টা করে টপিক কভার করা যাবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আজকে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। কজন আছেন? 10 জন একটা আছে। একটা প্রশ্ন যে ওই যে আসলে এই যে আপনি তো অনেকগুলো ইয়ে দেখা যায় না, এবং এগুলোর ভিতরে মানে আসলে আমার তো মানে আগেও অভিজ্ঞতা আছে, কিন্তু আমি জানতাম না এগুলা যে এই 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 সাইডের কাজ যে করছি কাজ, কিন্তু আমি জানতাম না এগুলো। তো আমার হচ্ছে যে ভাইয়া একটা প্রবলেম, যে গিগটা আমি কখনোই মানে দেখা যায় রিচ করাতে পারি না। আমি গিগ অনেকবার করছি ফাইবারে, হুম, কিন্তু আমি যখন মানে এমনিতে আপওয়ার্কে বা এই যে হাবেস্টাফে অ্যাপ্লাই করি, দেখি দেখি রেসপন্স সব সময় আসে। হুম, কাজ হোক বা না হোক, রেসপন্স আসে। হুম, কিন্তু গিগে কখনো রেসপন্স আসে না। গিগটা মানে আমি কখন মানে আমার গিগ বরাবরই ফেলিয়ার। তো সেখানে গিগে একটা সুবিধা হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট মানে যেমন এসিওর একটাই সার্ভিস আমি দিতে পারছি, যেটাতে আমি এক্সপার্ট হয়ে গেছি, সেটা আমার দেওয়ার জন্য খুব ইজি হয়ে যায়। যে কিছু কিছু কাজ যেমন স্কিমা, এটা করা তো খুবই ইজি, 10-15 মিনিটেও করে দেওয়া যায়, বা অল্প কতক্ষণ সময় দিয়ে করে দেওয়া যায় যদি কারো ভালো অভিজ্ঞতা থাকে। আমি চাচ্ছি যে একটা গিগ ইয়ে করার জন্য, কিন্তু আমার গিগ গুলো রিচ হয় না। এটা একটা প্রবলেম যে আচ্ছা, হ্যাঁ, কিভাবে আসলে। গিগটা রিচ হওয়ার জন্য গিগ মার্কেটিং এর কয়েকটা টিপস আছে। এক নাম্বার হচ্ছে যে আপনি যেই টপিকের উপরে গিগ করবেন, অন্তত ওইটা 10টা গিগ একসাথে করবেন। ওটার ডিসক্রিপশন দেখবেন, ইউনিক নিজের ডিসক্রিপশন লিখবেন, একটা ইউনিক টাইটেল দিবেন। মোটামুটি একটা গিগ আমি করে দেখাবো একদিন, তবুও এখন মুখে কিছু বলি। তো এই যে টাইটেল ডিসক্রিপশনটা এখানে মেইন। ইমেজ, 3টে ইমেজ যে ইউজ করুন। আচ্ছা, গিগ নিয়ে কিন্তু একটা পোস্ট কিন্তু গ্রুপে হয়েছে, আমি দিছিলাম। আমি দিছিলাম বলতে আপনাদের গ্রুপে দিয়ে দিছিলাম, জানি না কেউ করছে কিনা। একদম এ টু জেড খুব সুন্দর আলোচনা ছিল কিন্তু গিগ ক্রিয়েশন নিয়ে। আপনি একটু ইয়েতে ওই যে বিপি ইঞ্জিন গ্রুপ ঘাইটে দেখেন তো, একদম এ টু জেড। আমার খুব ভালো লাগছে, অনেক লম্বা লেখা। হয়তো আপনার 1-1.5 ঘন্টা, 30 মিনিট 40 মিনিট বা 50 মিনিট লাগবে পড়াটা পড়তে, কিন্তু অনেক রিসোর্সফুল। যে সেই কথাগুলো কিন্তু আমি আবার বলতেছি। যেমন 3টা ইমেজ, প্রথম ইমেজটা খুব ভালো, একদম স্পষ্ট যে আপনার লেখাটা বোঝা যায়। এই গেল গিগ তৈরির ক্ষেত্রে। এবং আপনার আর গিগ র্যাঙ্কিং এর ব্যাপারে এখানে কিছু ব্ল্যাক হ্যাট মেথড আছে। মেথড কিন্তু আসলে প্রথম 2-3টা ফিডব্যাক পাওয়াটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে একটা ইয়া আছে, যারা ফিডব্যাক গুলো আপনাকে হেল্প করবে যদি আপনি সত্যকারে ইয়া হন। একটা কোম্পানি আছে বাংলাদেশে, তারা এই গিগ হেল্প করে। এই হেল্প নেওয়াটা আমি উৎসাহ করবো না, আবার অনুৎসাহ দিব না। কারণ লাগে, মনে হয় লাগে আসলে, না হলে শুনেন, প্রথম দিকে। আমি শেষ করি। ওই যে জাকির ভাই, ফ্রিল্যান্সার জাকির ভাই কোডার, উনি একটা পোস্ট দিছে যে এখন বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যতটা কঠিন, উনি পোস্ট দিছে এইভাবে, যদি এত কঠিন 2011-12 সালে থাকতো, তারা অনেকেই ফ্রিল্যান্সিং লাইফে আসতো না। উনিও আসতো কিনা উনি এটা সন্দেহ করছেন। যে উনি অনেক ভালো টেকনিক্যাল পার্সন, অনেক ভালো মোবাইল অ্যাপ ডেভেলপার, অনেক ভালো কোডার প্রোগ্রামার, মানে ইয়ে ওই যে কি জানো, সি++, জাভাতে উনি ভালো, অনেক ভালো প্রোগ্রামার। আমি এই কথাটার সাথে 100% এগ্রি। 2011-12 সালে যদি এত কঠিন হইতো, হয়তো আমারও ফ্রিল্যান্সিং লাইফে আসা হইতো না। কারণ বর্তমানে দেখা যায় একটা ইন্টারভিউ, আমি আপনাদের সামনে ওই যে
রমজানে কিন্তু আমেরিকার একটা মহিলার কাজের সাথে ইনভলভ হয়েছিলাম ফুল টাইম, কিন্তু তার কাজটা কিন্তু 1 সপ্তাহ বেশি করি। সে খালি ভুল ধরে হুদাই মানে তাকে আমি যদি বলে একটা কথা বললাম যে দেখো তুমি তো কোম্পানিতে এই জিনিসটা করো, সে আমাকে রিপ্লাই দিবে তুমি আমাকে অ্যাডভাইস দিবেন আমি 5 বছর কোম্পানি চালাচ্ছি। আরে তুই 5 বছর কোম্পানি চালাচ্ছ তাতে কি হয়েছে? আমি তো 10 বছর কোম্পানি চালাইতেছি এবং কাজ করতেছি, আমার কোনো অ্যাডভাইস কি শুনবি না? আবার একদিন আমার মেইলে একটা ভুল হয়ে গেছে, ওই যে তার কোম্পানির নাম ডি ডেভিস, তার নাম হচ্ছে ডেজারি, তা আমি তো হাই ডি ডেভিস লিখছি। পরে সে আমার এটা নিয়ে বিশাল এক মেসেজ দিছে আমার, তুমি ডি ডেভিস লিখলে কেন? আমার নাম কি ডি ডেভিস নাকি? এটা আমার কোম্পানির নাম, আমার নাম ডেজারি। মানে হুদাই ফাও পেশাল। মানে এক মোটামুটি 10-20 লাইনের একটা মেসেজ দিছে যে তা শুধু আমি কেন ডি ডেভিস লিখলাম। আমি বললাম যে আহা, এর লগে তো কাজ করা মহা মুশকিল। তারপরে লাস্ট তার কাজ ছাড়ছি কেন, লাস্ট দেখেন তার $25 একটা বিল হয়েছে। না টোটাল কাজ করছি কিন্তু 6-7 ঘন্টা। সে আমাকে দিবেও কম রেট, তার সাথে সম্পর্ক বিল্ড আপের জন্য ওই যে বললাম $5 কাজটা নিলাম। নেওয়ার পরে সে 8 ঘন্টার পরে না বাকি তো প্রপোজাল তো আমার কাজে লাগবে না। আমি আমি কি দেখ তুই তো, আমি তো তোর জন্য কাজ করছি, রিসার্চটা তোর জন্য করছি না, এটার জন্য সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। আমি তাহলে তুই আমার লগ টাইম দেখ, আমি যে সফটওয়্যার দিয়ে ট্র্যাক করছি দেখ অন্য কোনো কাজ করছি কিনা লগ করে। না না, এটা তো আমি ম্যাক্সিমাম তোমার 3 ঘন্টা বিল দিতে পারি বা সর্বোচ্চ 4 ঘন্টা। 8 ঘন্টার জায়গায় কিন্তু 4 ঘন্টা মেরে দিছি। ওইদিকে আবার ওইদিকে 50% মিনিমাম রেটের 50%, এই $25 দিতে গিয়া সে তো ইনভয়েস দেয়। আমি তুই এটার আবার ইনভয়েস দিব কি? এটা কাজ করছি পুরা সপ্তাহে, তুই আমার দিছিস মাত্র 4 ঘন্টার টাকা, আবার এটার জন্য তোর ইনভয়েস দিব কি? মেজাজ মেজাজ খারাপ হয়ে পড়ে। না না, আমি এত রুলস মেনে তোর সাথে কাজ করবো না, তুই টাকা পাঠাই দে। এই টাকা পাঠাইছে প্রায় 15-1.5-2 মাস পরে। তো দেখা যায় যে আমি বললাম যে কতটা হার্ড, 3 দিন ধরে ইন্টারভিউ দিয়ে কাজ দিলাম, আবার ইনকাম করলাম মাত্র কত $20 তার কাছ থেকে, তাও লাস্ট আবার $5 দেয় নাই, সে $15 পাঠাইছে অনেক চাওয়ার পর মোটামুটি। ও বুঝি ও, তারা যদি আবার ধরেন আপনি কোনোভাবে যদি তার মেইলটা তার বন্ধ থাকে 2 দিন, শনি রবি, কোনোদিন কোনোভাবে যদি এই দিনে মেল দেই, পরে সে আবার এক গাদা মেসেজ পাঠায় যে আমার আপডেটে তুমি মেসেজ দিলে কেন, এটা তোমার সাথে চুক্তি ছিল না, ওয়ার্কিং ডেতে তুমি আমাকে মেসেজ, আমি তো $20 জন্য আমি কিন্তু এত হিসাব রাখি কোন দিন তোর ইয়ে, তুই এটা পেপারে দিয়েই না দিবি এত সময়। আমি দেখ বেশি খারাপ ব্যবহার করি না, কিন্তু ওরে বললাম যে ইউ আর দা রোস্ট এমপ্লয় অফ মাই লাইফ। মানে এমন ভাবে বলছে যে তুই আমার ফ্রিল্যান্সিং জীবনের সবচেয়ে খারাপ মহিলা ক্লায়েন্ট, এত খারাপ ক্লায়েন্ট পড়েনি। পরে সে আবার একটা পজিটিভ যেটা হইতে পারে, আমি যাক তোর সাথে আর কাজ করবো না বাদ দিই। তো যেটা বললাম যে 3 দিন ইন্টারভিউ নিয়ে এই একটা অবস্থা। সে জব টব হায়ার করে করে অনেক কিছু প্রশংসা করে আমার সিভি টিভি দেখে কিন্তু সে ইয়ে করছে, সেই আগ্রহী হয়ে বলছে পজিটিভ লং টাইম কাজ করবে, এটা সেটা অনেক গল্প টল্প শুনেছি। দেখ তো ওর রুলস রেগুলেশন আমার পছন্দ হয়, আমি তারে বাদ দিয়ে দিয়েছি, বলছি যে না তোর সাথে কাজ করার জন্য। তাহলে দেখেন একটা কাজ এত কষ্ট করে নেওয়ার পরে যদি এই অবস্থা হয়, তাহলে আপনারা নতুন যারা, সেখানে তো আপনারা হায়ারের ডাকি পাবেন না অনেকটা। এটা আমি ডিমোটিভেট করতেছি না, বাট আপনাদের যে এখন শুরু করতে হবে ছোট ছোট কোম্পানিতে কাজ শিখে, এই যে 15-20 হাজার টাকা বেতন দিয়ে শুরু করতে, ফ্রিল্যান্সিং না আছে তাতে কি বেশি, অনেক কোম্পানির কাজ আছে, ইয়ে আছে, এভাবে শুরু করতে হবে আপনাদের। অনেক কোম্পানির কাজ আছে অনলাইনে, আরো অনেক হাজার রকমের কাজ আছে, 100 রকমের কাজ আছে, হাজার না থাকলে 100 রকমের কাজ আছে। ডিজিটাল মার্কেটের মধ্যে, মার্কেটিং এর মধ্যে কাজ করে মিনিমাম 200-300 কাজ আছে। একটাতে ভালো করে দক্ষ হইলে অনেক দূর আগানো যায়। ডিমোটিভেটেড করছি না, বাট একটু ডিফিকাল্ট, অনেক শিখে একটা ভালো মানে খুব প্র্যাকটিক্যাল শিখে আসতে হবে। আর আমার অনেকে দেখছি যে কিচ্ছু জানে না, শুধু হয়তো কাস্টমার সাপোর্টে কাজ করে বা বেসিক কিছু, যে ড্রপ শিপিং এর কাজগুলো খুব সহজ, আপনাদের দেখাইলে আপনারা পারবেন। তাহলে এই ড্রপ শিপিং করে কিন্তু মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম করতেছে। আমারই ফ্রেন্ড আছে, সে কিন্তু নর্মাল অত টেকনিক্যাল স্কিল জানে না, কিন্তু ইংরেজিতে অনেক ভালো। অনেক ভালো বলতে কমিউনিকেশনে ভালো, ভালো চেষ্টা করছে, অনেক চেষ্টা করার পর সে মোটামুটি ভালো একটা পজিশনে ইনকাম করছে মাসে 1.5-2 লাখ টাকা। এটা কিন্তু ভালো ইনকাম, যেটা অনেক সময় স্কিল নাও আমারও নাই। আমি এত স্কিল নিয়ে তার সমান ইনকাম করতে পারতেছি, তার মানে এটা না। এখানে একটা ইয়া আছে, রিজিকের একটা ফয়সালা আপনাদের বিশ্বাস করতে হবে। ধরেন অনেক আন্ডার মেট্রিক পাস আছে ঢাকা শহরে বাড়িওয়ালা, আমরা যে এখন অনার্স মাস্টার্স, তারপরে হচ্ছে মাদ্রাসা, তারপরে হচ্ছে ইয়ের ডিজিটাল মার্কেটিং, এই এত সব ডিগ্রি নিয়ে স্কুলে, এই যে আমার
এক মামা বলে যে আরে ইংলিশে অনার্স মাস্টার্স করলে তো মাসে 1 লাখ টাকা এমনি কামাওয়া যায়। তাদের কাছে ইংলিশ মানে হচ্ছে অনেক কিছু, বিশাল কিছু। আমি এমনও জানি যে ইংলিশে অনার্স মাস্টার্স খুব ভালো ইউনিভার্সিটিতে, খুলনা জাতীয় ইউনিভার্সিটি, রুয়েট, সরি রুয়েট না, এই যে চট্টগ্রাম, তারপরে হচ্ছে এই অনেক ইউনিভার্সিটিতে ভালো রাজশাহী থেকে পাশ করা তো তেমন ভালো কিছু করতে পারে না। একটা স্কুলে আছে বা একটা কলেজে আছে নর্মাল, হয়তো কত 20-30 হাজার টাকা স্যালারি, তাও ঠিক মতো এই যে করোনার সময় পাচ্ছে। তার মানে এটা না যে একটা চায়ের দোকানদার যদি মাসে তার ব্যবসা করে, জিগাতলা একটা চায়ের দোকান ছিল, মাসে 1 লাখ টাকা ইনকাম করতো। এখন তার ইনকাম দেখে যে আমি মন খারাপ করে বুঝে দেখি আরে আমি তো 50,000ও পারি না, সেটা 1-1.5 লাখ পারে, আমি সাত দোকানে ঢুকে যাই। ব্যাপারটা এমন না। রিজিক ব্যাপারটা আসলে আল্লাহ জানে কারে কতটুকু দিবে, কিন্তু আমাদের বান্দারা চেষ্টা করতে হবে আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু করা যায় ততটুকু চেষ্টা করতে হবে। তারপর আপনার রিজিকে যেটা আসছে আসবেই। আপনার যদি রিজিকে যদি কোটি টাকা থাকে আসবে, আর যদি রিজিকে লাখ টাকা থাকে আসবে, যদি 100 টাকা থাকে আসবে। তার মানে এটা না চেষ্টা বন্ধ করে দিতে হবে। আপনার 20টা ডিগ্রি থাকে এমন না যে যার যত বেশি ডিগ্রি তার তত বেশি ইনকাম। এর ব্যতিক্রম অনেক আছে। সমাজে দেখবেন এখন মূর্খদের হাতে টাকা বেশি। কয়দিন আগে এলাকার এক, ধরেন আমি একটা বাস্তব উদাহরণ দিই আপনাদেরকে। একটা ছেলে, নাম বলবো না, যে ওই যে ইয়াতে যাত্রাবাড়ি বসে সিজনাল ফল বিক্রি করে, ধরেন বড়ই টাইমে বড়ই, পেয়ারার টাইমে পেয়ারা, লিচুর টাইমে লিচু, এভাবে সিজনাল ফল বিক্রি করে। এই কয়দিন আগে তার থেকে আমি 1 কেজি লটকা নিয়ে আসছি, ধরেন। তো ওর মোটামুটি কদিন আগে জায়গা জমি কিনছে এলাকায়, ধরেন 3-4 লাখ টাকার জায়গা কিনছে। এলাকায় জমির দাম হচ্ছে 30-40 টাকা। আমি কিন্তু এখনো জায়গা জমি কিনিনি বা কিনতে পারিনি। তো এখন কেউ যদি কম্পেয়ার করে যে ঠিক ও যে বড়ই বিক্রি করে জায়গা কিনে ফেললো, তুমি তো এর করছে একজন মূর্খ করছে বা একজন এডুকেটেড মানুষ অনেক সময় করে ফেলে, যারা সম্পদের প্রতি একদম মোহরাঙ্কিত বা সম্পদের মোহ যাদের অনেক বেশি। অনেক আছে না, না খাইয়া না ইয়া করে ইয়ে করে। এই যে দেখেন এখন একটা সময় চিন্তা করলে মনে হয় যে না সম্ভব, আমি যদি মোটামুটি মেট্রিক পাস করে বা ইন্টারমিডিয়েট পাস করে বিদেশ চাইতাম, আমার আজকে বিল্ডিং থাকতো, আমার হয়তো কারো কারো ঢাকা শহরে ফ্ল্যাট থাকতো, কারোর দু একজন আবার গাড়ি টাড়িও থাকতো। আমি লেখাপড়া করে কি করলাম? মাঝে মাঝে এটা মনে হইতে পারে অন্যের সম্পত্তি থেকে, বাট শিক্ষার ভ্যালু অনেক অনেক। আমি যে লাইফ স্টাইল লিড করছি বা একজন এডুকেটেড পারসন যে লাইফ স্টাইল লিড করবে, আদার্স অন্য মানুষ কিন্তু এটা কখনো করবে না। আমি যে সম্মান পাবো সে কখনো সম্মান পাবে না। এবং যে তার টাকাটা কিন্তু অনেক কষ্টের টাকা, সে ডেলি ঠিক আছে 2,000 টাকা ইনকাম করে, মাসে 60,000 টাকা, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুলিশের দৌড়ানি খেয়ে, তারপরে হচ্ছে যে অনেক সময় যে মাথা বোঝায় টুজে, অনেক কষ্টের টাকা। কাল টাকা মেবি হালাল, টাকা হালাল, কিন্তু অনেক কষ্টের টাকা। আমরা কিন্তু লাইফ স্টাইল এত কষ্ট করছি, যখনই কাজ করতেছি আমাদের অ্যাটলিস্ট মাথার উপরে একটা ফ্যান ঘুরছে। ওরা তো রাতে হয়তো শুইলে একটু ফ্যান দেখে, বাট ওদের চলার স্টাইলটা একটু বিলো। আমি এটা ইয়ে করছি না যে তাদেরকে নেগলেক্ট করছি না, আল্লাহ যাকে যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ সে সেই অবস্থায় থাকবে। আমি বলছি না যে যে যারা হায়ার এডুকেটেড তারাই ইনকাম করবে, যারা শিক্ষিত তারাই ইনকাম করবে। একটা নন ম্যাট্রিকও বাড়িওয়ালা হইতে পারে, কোটি টাকার মালিক হইতে পারে, সেটা হয়তো অবৈধ বা বৈধ পাবে। এক এডুকেশনের ভ্যালু যারা এডুকেটেড তাদের কাছে, আবার সম্পদের ভ্যালু যারা সম্পদের প্রতি মোহ তাদের কাছে। এইভাবে স্তর আছে। বর্তমান সমাজটা খারাপ হয়ে গেছে যে অ্যাসেট যাদের আছে, সম্পদ টাকা যাদের আছে, এদেরকে আমরা বেশি মূল্যায়ন করি। এটা একটা খুব খারাপ দিক, সমাজ যে নষ্ট হয়ে গেছে বা যা অলরেডি পচে গেছে তার একটা ইয়ে দিক। কারণ টিচারের ভ্যালু নাই, কিন্তু যার ধরেন একটা পয়সাওয়ালা আছে সে যদি নর্মাল দিন মজুরিও করে কথার কথা, বা নর্মাল চায়ের দোকান করে, তার ভ্যালু অনেক বেশি। সে যদি ধরেন এলাকা বিল্ডিং করলো, মেম্বারি করলো, চেয়ারম্যানই করলো, এসব অন্য কোনো কাজ করলো। আচ্ছা যাক, অন্যদিকে চলে গেলাম। মূল কথা যেটা হচ্ছে যে আমাদের চেষ্টা করতে হবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, বাকিটা রিজিক আল্লাহ যা আছে সেটা আমাদেরকে দিবে। এটা হয়তো এই যে দেখেন সান্ত্বনা কি আমাদের, আপনি এডুকেটেড, আপনি ডিজিটাল মার্কেটিং বুঝেন, আপনি এসইও বুঝেন, একদিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 15 বছর যদি আপনি লেগে থাকেন, তাহলে আপনার এক সময় বেতন কিন্তু 2 লাখ টাকা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কিন্তু যারা এডুকেশন করে নাই, নেয় নাই, যে যে ছেলেটার কথা বললাম এলাকায় জমি, যে এলাকায় জায়গা জমি কিনছে কিছু, 10 লাখ টাকা জায়গা কিনছে 10 বছরে, কিন্তু আস্তে আস্তে সে যখন বুড়ো হয়ে যাবে, তার রদ যখন ইয়ে হয়ে যাবে বা তার কায়িক শ্রম যখন অ্যাবিলিটি থাকবে না, এরকম করে ব্যবসাটা এত গায়ের জোরে করতে পারবে না,
তখন এটার কিন্তু ভ্যালু থাকবে না। কিন্তু আপনি যদি একজন মার্কেটার, ভালো ডেভেলপার, ভালো প্রোগ্রামার, ভালো কন্টেন্ট রাইটার হন, তাহলে দেখা যায় একটা সময় আপনার ইনকাম লেভেল কিন্তু বেড়ে যাবে। এমনও হইতে পারে যে আপনি কয়েক বছরের মধ্যে কয়েক লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবেন। যেমন ধরেন কয়দিন আগে আমরা একটা কোম্পানি হিসেবে একটা ইয়েতে অ্যাপ্লাই করলাম, যেখানে $1 লাখ পুরস্কার পাওয়ার কথা ছিল, সেটা হয় নাই। যাক, হয় নাই, ভাগ্যে ছিল না, হয় নাই। কিন্তু এই যে $1 লাখ আমরা স্বপ্নে দেখি যে একবারে উইন করব, সেটা 2 মাস 3 মাসের রিপোর্টে বা 6 মাসের 1 বছরের রিপোর্টে, তারা তো কিন্তু এভাবে স্বপ্নে দেখতে পারে না যারা নন এডুকেটেড। তো মানুষ আশা এবং ভয়ের মাঝেই মানে আশা করেই কিন্তু বেঁচে থাকতে হবে। এডুকেশনের মূল্যটা এখানে। আপনি চাইলে হালাল ভাবে একসাথে 6 মাসে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন, 6 মাসে 50 লাখ টাকা ইনকাম করতে পারবেন, বা 3 বছরে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু একটা দিন মজুর বা যে এখন মাসে চা বিক্রি করে ডেইলি 5,000 টাকা ইনকাম করে, সে কিন্তু চাইলে এর লিমিট কিন্তু এর বাইরে যেতে পারবে না খুব একটা। সিটি কলেজে থাকা অবস্থা আমি যে ওই চা চা বিক্রি করতে, ওনার কাছে চাটা খুব আলাদা ছিল, নাওয়েরির মোড় বা বর্তমানে যেটা ইয়ে ছিল যে, তো ওনার দেখতাম যে মোটামুটি 3টা কর্মচারী ছিল, 6,000 টাকা করে, 18,000 টাকা সে মাসে বিল দিত, কর্মচারীদেরকে দিত। আর উনি মাঝে মাঝে এসে বসতো 2-3 ঘন্টা, বা উনি নিজে এক টাইম খাটতো, 2টা কর্মচারী রাখতো, 12,000 টাকা দিয়ে, তার মানে 18 ঘন্টা ওনার দোকান চলতো। চা সবসময় ভিড় লাগে থাকতো ওনার দোকান। তো বলতো, মামা কত টাকা ইনকাম হয়? তো তখন বলতো যে, আপনাদের দয়া মামা, আপনারা তো নিয়ে যাবেন না, মামা মামা ডাকতো, নিয়ে যাবেন না, আমার মাস শেষে কিন্তু 70-80 হাজার টাকা সব বাদ টাদ দিয়ে থাকে। একটা চায়ের দোকানদার, আবার অনেক চায়ের দোকানদার আছে মাস শেষে 7-8 হাজার টাকা ইনকাম করতে পারে না, এমনও আছে কিন্তু। তাইলে দুইজনে কিন্তু চায়ের দোকানদার, আল্লাহ তার রিজিকে বেশি রাখছে, তার রিজিকে কম রাখছে। তো যেটা বললাম যে চায়ের দোকানের সাথে যদি আপনি কম্পেয়ার করে যে ঠিক আছে 20-30 হাজার টাকা পাইতেছি, চেষ্টা বন্ধ করে দেন, তাহলে কিন্তু এটা ভুল হবে আপনার। আপনি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করার চেষ্টা করেন, আপনি স্কিল ডেভেলপ করেন, কোথায় আপনার প্রবলেম আছে আপনি স্কিল ডেভেলপ করেন। আপনার যেখানে ইয়ে আছে, যেমন এই যে আমি বললাম যে এখন আপনাদেরকে কেন পড়াচ্ছি, বিগত 6 মাস আমি আমার ট্রেনিং এর উপর জোর দেব। আমি ইনস্টাগ্রামের মার্কেটিং জানি, আবার ভিডিও দেখবো। আমি বিলিভ করবেন কিনা জানি না, আমি অনেকগুলো ডিজিটাল মার্কেটিং কোর্সে এনরোল হয়েছি, অনেকগুলো ফেসবুকে, এই যে আমার এখনো ওই যে ড্রপ শিপিং এ ইয়ে হয়েছে, ড্রপ শিপিং কোর্সটা শুরু করব, আমি কয়েকটাতে এনরোল হয়েছি, কয়েকটা ভিডিও দেখে মোটামুটি দেখে আমার লেকচার গুলো ওইভাবে দেওয়া শুরু করি। তো দেখা যায় এই যে 6 মাস যদি ধরেন আমার ইনকাম একটু কমও হোক, হয়তো মাসে খুব কম আসবে, কিন্তু আমার স্কিলটা কিন্তু ডেভেলপ করতেছি আমি, আপনাদেরকে শিখায় আপনারা ওগুলো অ্যাপ্লাই করে এবার ইয়ে করেন, আপনারা আলাদা শিখেন, যদি কারো এদিকে ইয়ে করে থাকে, যদি না থাকে সার্ভিস গুলো দেন, একটাতে ভালো করে প্রো হয়ে যান, দেখা যায় আপনাদের বেনিফিটটা আসবেই, বড় আকারে আসবে। লেগে থাকতে হবে, ছেড়ে দিলে হবে না, খালি জাম্প করলে হবে না, এটা থুয়ে এটা, ওটা থুয়ে এটা, বললাম না, আপনি যদি যেখানে টাকা আছে এখানে জাম্প করে লেগে থাকেন। যে একটা স্কিল বেস্ট করার জন্য হচ্ছে 12 ঘন্টা 12 মাস এভাবে লেগে থাকেন। তো অনেক কথা বলে ফেললাম আপুর কথার ভিত্তিতে। আপুর কথা যেটা ছিল যে গিগের কথাটা, ওই যে বললাম গ্রুপে একটা পোস্ট আসার কথা, আমি যে আপনাদেরকে ওই যে ইয়েতে দিছি, যে পোস্ট করার জন্য লিংক দিয়ে দিছিলাম, পোস্ট করছি কিনা জানি না, করার কথা, ওটা দেখবেন। এছাড়াও কয়েকটা জিনিস এখানে ইয়ে করবেন, এক হচ্ছে টাইটেলটা, 2 হচ্ছে ডিসক্রিপশন গুলা খুব ভালোভাবে ইউনিক ভাবে লিখে কয়েকটা দেখবেন, 10টা দেখবেন, এই যে একটা ডিসক্রিপশন কিন্তু লিখতে পারবেন, বা 10টা দেখে 4টা বাছাই করেন, ওদেরটাকে ইয়া করে নিজের মতো করে সুন্দর করে ইউনিক ডিসক্রিপশন লেখেন, টাইটেলটা ইউনিক লেখেন, যেটা ক্যাচি হবে। দেন এটা কয়েকটা ফিডব্যাক কিন্তু আপনাকে নিতে হবে, কারণ বর্তমানে কাজ পাওয়াটা একটু কঠিন। এখন ফিডব্যাক নিতে গেলে খুব বেশি খরচ হয় না, কিছু খরচ করতে হবে। মানে এটা আমি দিতেও উৎসাহ করি না, আবার অনুৎসাহিত করি না, কারণ আপনি গিগ করলেন, আবার ওই 7টা না 8টা গিগ করা যায় প্রথমে, আপনি সব মানে ওই রিলেটেড, সাপোজ এসইও এর মধ্যে সার্ভিস দিবেন, একটা কিওয়ার্ড রিসার্চ করেন, একটা অন পেজের করেন, একটা অডিটের করেন, একটা এএমপি করেন, একটা ডাটা স্ট্রাকচারের করেন, একটা schema.org যেভাবে অ্যাপ্লাই করে দিবেন ডাটা স্ট্রাকচার, এটার জন্য করেন। এটা কিন্তু আপনি যে গিগটা করতে চাচ্ছেন, এটা কিন্তু অনেকেই নাই, আমি খুব কম দেখবেন যে ডাটা স্ট্রাকচার করেছে এসইও, তোমার পেজের জন্য আমি ডাটা স্ট্রাকচার করে দিব, এই জিনিসটা যদি
তুলে ধরতে পারেন ওদেরকে। এখানে একটা ভিডিও দরকার হবে আপনার, আপনি একটা লাইভ দেখাই দিবেন যে দেখো এই যে মোজের ডাটা এইভাবে, আমি যেভাবে ক্লাসগুলো নিছি মোজের ডাটাটা এইভাবে দেখাচ্ছে, এটা কি জানো বক্সে এইভাবে দেখাচ্ছে ডান দিকে। তারপর হচ্ছে যে ইমেজটা যেমন কুকি কুকি রেসিপির জন্য দেখা যায় 3টা রেসিপি একসাথে দেখাচ্ছি। লোকাল এসির জন্য যখন দেখবেন যে না তোমার ইনফরমেশন গুলো সার্চ দিলে এই পেজে এইভাবে আসবে, আগে নিজের পেজের জন্য করবেন কাজটা, করে যখন রেজাল্ট আসবে, এই যে দেখুন আমি আজকে এমপিটা দেখালাম, আমি যদি একটা ভিডিও করে তো বলি যে ঠিক আছে দেখো আমি পেজ ভ্যালিডেশন করছি আমার এমপির জন্য, তখন আমাকে এমপি তোমার পেজে এমপি করে দিবা, আমাকে ইয়া দেয়। এই স্কিল গুলো কিন্তু খুব ইউনিক, এগুলো কিন্তু এসইও তে সবাই অফার করে না। এগুলো করেন একটু আউট অফ দ্য বক্স। সবাই তো লিঙ্ক বিল্ডিং, কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে যে ডোমেইন নেম সিলেকশন, এগুলো সবাই পারে। ওই অফ পেজ ব্লগ কমেন্টিং, পোস্টিং, গেস্ট পোস্টিং, এগুলো সবাই পারে। একটু একটু নিজেকে আলাদা আলাদা ভাবে নিজের স্মেলটা ছড়ায় দেন, তোমার পেজটা আমি এমপি করে দিব। তার আগে নিজে ওটা নিজের পেজে অ্যাপ্লাই করে বা ক্লায়েন্টের করে একটা ইয়ে রাখেন, রাখার পরে দেন ইয়ে হবে। মোটামুটি দু একটা যদি ফিডব্যাক আপনি কারোর থেকে নিতে পারেন, যে এইভাবে করতে পারেন যে কাউকে বলেন তোমার পেজটা আমি করে দিই, যে গিকটা তোমার, তুমি আমারে এটা ফিডব্যাক দিয়ে জাস্ট টাকাটা না দিও না। এভাবে 3-4টা 5টা যদি ফিডব্যাক নিতে পারেন তাহলে দেখা যায় আস্তে আস্তে পিছনে ফিরে তাকাইতে হবে। তবে স্টিল ইয়ের থেকে ফাইভের থেকে আপওয়ার্কে কাজ পাওয়া সহজ আমার মনে হয়। এছাড়া পিপল পার আওয়ার বা এগুলোতে চেষ্টা করতে পারেন, একটা মার্কেট প্লেসে ভালোভাবে করতে হয়। তবে যদি আমি বলি যে ডাটা স্ট্রাকচার, এএমপি আর রেসপন্সিভ, এই 3টা নিয়ে যদি আপনি লিড করেন, আশা করা যায় আপনার ইয়ে করবেন, পিছনে ফিরে তাকাইতে হবে না। আর অল্প কিছু টাকা পয়সা খরচ করে এটা ইয়ে নিয়ে নেবেন। এটা এখানে ইয়ের টাকা ধরেন যদি ফিডব্যাক নিতে হয় খরচ কত, ইয়ের থেকে আপনার $100 হয়তো ওরা $10 বা $10 নিবে, আদার্স মিলে আরো $20 দেবে, যাক না বাকি $80 তো আপনি ফিরে পাচ্ছেন। আমার একটা ফিডব্যাক হয়ে গেল, কিছু খরচ করতে হবে, যে কোনো স্কিলে খরচ করতে হবে। ড্রপ শিপিং করবেন, শপিফাই মান্থলি $29, নিজের ওয়েবসাইট করবেন তাও এরকম ডোমেইন হোস্টিং এর কস্ট আছে, সাইট ডেভেলপমেন্টের কস্ট আছে। বা ইয়েতে করবেন, ফ্রি মেথডে করবেন, ওখানে আবার নিজের টাইম দিতে হবে, কিন্তু টাইমের একটা ভ্যালু আছে, কাজের একটা ইয়ে আছে। তো আশা করি অনেক কথা বলে ফেলছি, প্রায় দেখছেন ভাবলাম যে 2-3 মিনিটের মধ্যে শেষ করবো, 35-এ শেষ করছি অলরেডি। কতক্ষণ কথা বলে ফেলছি, অনেকক্ষণ কথা বলে ফেলছি। কথাগুলো আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। ইয়ে করেন, গিগ করেন, করে তারপরে যোগাযোগ করেন, দেখি আমি আপনাকে যদি স্পেসিফিক গিগটা কোনো প্রবলেম আমি ধরে দেব, আর আদার্স অন্য কোনো হেল্প লাগলে ইনশাল্লাহ করবো। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? 9 জন আছেন। যারা এখন ওয়েবসাইট করেন নাই দ্রুত ওয়েবসাইট শুরু করেন, এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস করার ওয়েবসাইটের বিকল্প কিছু নাই। ফেসবুকে কিছু অ্যাড দেওয়া যেতে পারে। আর আপনাদের কারো যদি অ্যাড সাপোর্ট লাগে, আমি ওই ইউএসএ টিমের সাথে কথা বলছি, যে ওরা বলছে যে এখন স্মল অ্যামাউন্ট লাইক $10 1000 টাকার অ্যাড যদি কারো দরকার হয় আপনাদেরকে হেল্প করব। আর বড় হইলে তো আরো বেশি, রেটও কম। রেট ধরেন যদি বড় হয় তাহলে 90 টাকা, 90 টাকা না 95 টাকা, আর যদি ছোট হয় ছোট তাহলে 100 টাকার মধ্যে অ্যাড কভার হয়ে যাবে। কোনো আগে তো আমি সার্ভিস ফি নিতাম, তারপরে ওই যে এটাকে কি বলে ট্যাক্স নিতাম, এগুলো নিব না। 20% ট্যাক্স ছিল আগে, সার্ভিস ফি এগুলো বাদ দেখুন, কারণ ইউএস এর বিজনেস করতেছি তো আমরা, ইউএস এর ট্যাক্স দিব আমরা, সেটা ওদের পেপাল বা ওরা বুঝবে কিভাবে ট্যাক্স হ্যান্ডেল করবে। এখানে বাংলাদেশি গভর্নমেন্টে আমাদের কোনো ট্যাক্স আপাতত দিতে হবে না, যেহেতু এটা ভার্চুয়াল বিজনেস। আর এটা খুব ছোট বিজনেস, এখানে আসলে $100 আপনারা যদি 1000 টাকার অ্যাড দেন, এখানে সত্যি কথা বলতে এখানে থাকবে হচ্ছে ধরেন 5 টাকা করে, 100 টাকা 5 টাকা থাকলে 50 টাকা থাকবে। 50 টাকা আসলে অ্যাডের আওতায় না, এটা 50 টাকা অ্যাডের আওতায় না, কারণ এগুলো এখন ছোট ছোট অ্যাড গুলা নিয়ে আমরা চিন্তা করতেছি বাংলাদেশের প্রতি, মানে আমরা একটা ক্লায়েন্ট বেস করবো আর কি, এর জন্য ফেসবুকের জন্য ক্লায়েন্ট বেস, যাদের ডলারের প্রবলেম, বুস্টিং প্রবলেম, একটা ক্লায়েন্ট বেস করব,
শপ আপের মতো যারা ছোট ছোট শপ আপে যারা ছোট ছোট সেলার দারাজ একটা ক্লায়েন্ট বেজ এখান থেকে করতে চেষ্টা করবো নেক্সট 3 থেকে 6 মাসে। আমাদের যদি দেখা যায় 20 জন 30 জন হয়ে যায় যারা নিয়মিত অ্যাড দেয়, 50 টাকা 50 দিলে $50 যদি অ্যাড দেয় তাদের একটা ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে আর কি। এই সাপোর্টটা আপনার থেকে পাবেন। আর ড্রপ শিপিং এরটা আমার এই যে প্রস্তুতি চলতেছে, মোটামুটি আজকে কোর্স কন্টেন্ট লিখতেছি, আশা করা যায় 1-2 দিনের মধ্যে এটা ঘোষণা আসবে, এটা আপনারা করতে পারবেন। আবার এটার জন্য অবশ্য যারা আমার এক্সিস্টিং স্টুডেন্ট তাদের জন্য অন্তত অন্য ইয়ের থেকে 50% ডিসকাউন্ট থাকবে। আর কোর্স ফি আমার কম বরাবরের মধ্যে কম হবে 2-3 হাজার। যদি 3,000 টাকা হয় বর্তমান স্টুডেন্টের জন্য সেটা 1,500 টাকা। আবার একটা আর্লি বার্ড থাকবে সেটা হয়তো 2,500 টাকা থাকবে। এরকম একটা প্ল্যান করছি যে মূল কোর্সের দাম রাখবো 3500, যারা 3 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করবে তাদের জন্য থাকবে হচ্ছে 2500। কিন্তু আমার স্টুডেন্ট যারা প্রিভিয়াসলি তাদের জন্য একদম কম, সেটা 1500 থেকে 2000 এর মধ্যে নিয়ে আসবো। 1500 থেকে 2000 এর মধ্যে একটা নিয়ে আসবো। এটা একটা ভালো সম্ভাবনা হবে আর কি, যে মোটামুটি সাইড ইনকাম হিসাবে। আর এই জিনিসটা হচ্ছে যে সবাই আর কি শিখে যাওয়ার পর আপনারা দিয়ে করতে পারবেন, মানে যে টিম ইউজ করে করতে পারবেন, কারণ এটা একটা রিপিটেটিভ কাজ বেশি। 6 মাস যদি নিজেরা করেন তারপরে আর কিছু শিখার নাই এখানে, সব শিখে 6 মাস লাগবে না। 2 মাস যদি প্র্যাকটিক্যালি করেন, আমি তো একদম অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে ইউজার নেম ক্রিয়েশন থেকে শুরু একদম ডিটেলস দেখাবো সব। প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট একদম যেটা দেখাবো ভালো করে, একদম একটা স্টোর ক্রিয়েট করব, করে তারপরে এটাকে একদম স্কেল 6 মাস 1 বছর পর্যন্ত স্কেল করার পর্যন্ত কিভাবে স্কেল আপ করতেছি। কারণ ক্লায়েন্টের যখন কাজ করছি তখন শুধু একটাই লজিস্টিকের কাজ করি না, অ্যাকাউন্ট ক্রিয়েশন এগুলো সব ক্লায়েন্টই করছে। আমি যখন এখান থেকে একদম নতুন থেকে করব তখন দেখা যায় সবগুলো জিনিস কাছে চলে আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো কোশ্চেন নাই আশা করি, অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো 10টা 11টা, ও আচ্ছা, আজকে আমরা 9:30 শুরু করছি না, 5 মিনিট পর, তাই তো? তাহলে তো টাইম বেশি হয় না, 1.5 ঘন্টা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো মোটামুটি আলোচনার মধ্যেই গেছে। তাহলে আমরা নেক্সট এসইও কি কি শিখবো নেক্সট ক্লাসে, এটা একটু স্টাডি করে আসেন আর এই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন করেন। সেটা হচ্ছে যে ভিজুয়াল কন্টেন্ট আলোচনা করছি, রেসপন্সিভ আলোচনা করছি, এই যে সোশ্যাল শেয়ারিং, রিসার্চফুল কন্টেন্ট, ডোরওয়ে পেজ বাউন্স রেট, এই 4টা দেখবো ইনশাল্লাহ। 5টা দেখবো কমেন্ট, কল টু অ্যাকশন বাটন, এই 5টা দেখবো। আপনারা একটু করবেন, চেষ্টা করবেন যে করতে। 5টা একটু রেসপন্সিভ না, এই যে একটু পর্যন্ত 5টা দেখবো। 5টা দেখবো, সোমবারে ক্লাস হবে। সবাই ভালো থাকবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন তো? সেটা ফারহানা আপু, আপনি কি অ্যান্সার পাইছেন? জি জি ভাইয়া পাইছি। আচ্ছা আর ভাইয়া ওই যে আপনার রেফারেন্সটা দিবেন বলছিলেন, আসলে কিভাবে আপনাকে মানে অ্যাড্রেস করবো কিভাবে? আপনার আসলে ফোন নাম্বার আর নাম তো আছে আমার কাছে, আপনাকে অ্যাড্রেসটা করবো আচ্ছা, কিভাবে? ওইটা করবেন, ওই যে করেন, একটা ইমেল দিব, আলাদা একটা ইমেল দিব। ওই ইমেলটা ওখানে যেটা ইমেল আছে ওটাও দিবেন, আর ওনাদের একটা যে কোঅর্ডিনেটর পোস্টটা দিছে ওনার ইমেলটা পার্সোনাল দিয়ে দিবেন। আর আপনার যে সিভিতে রেফারেন্স হিসেবে আমার নাম দিয়ে দেন। নাম তো দিব মানে, কিন্তু আপনাকে মনে করেন যে আমি কি মানে বাইট কোডের ওনার বা এইভাবে কোনো কিছু অ্যাড্রেস করবো? ও আচ্ছা আচ্ছা, ওই যে ওনারা bpengine.com বা mahabubosmani.com একটা দিলে হয়, bpengine একটা দিলে হয়। আচ্ছা ঠিক আছে, হুম। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো ঠিক আছে ইব্রাহিম ভাই, আপনার গ্রুপে তো অ্যাক্টিভ থাকেন আপনারা। আর যারা ফয়েজ আহমেদ, মুজাফফর হোসেন, আলহামদুলিল্লাহ আমি ভাই 3 দিনের জন্য ব্লক খাইছি ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য আইডি ইউজ করেন, অন্য আইডি নেসাবি আজম আপনারা। অন্য আইডি ইউজ করি, বাট ওটাতে ইউজ করা হয় না। অনেক আগে খুলছি, প্রায় আপনার 12-13-তে খোলা হয়েছে, তো ওই জন্য আর অতটা অ্যাক্টিভ না আর কি ওই আইডিতে। ওই সমস্যা না, আমার সব ওই যে আমি যখন ব্লকে ছিলাম মনে নাই যে আমিও তো আরেকটা ইউজ করতাম যেটা 12তে করা। ওরা কি করবো এখন, আর এই আইডিতে কিছুই করার দরকার নাই, অফ থাকে না, এটা করে দেবে না। এটা মাঝে মাঝে করতেছে ফেসবুক, কেন জানি। আচ্ছা, নুসরাত আপু তো চাকরি করে। সাফিউল্লাহ ভাই, সাফিউল্লাহ ভাই কোথা থেকে যেন আমাদের সাথে জয়েন আছেন?
যদি শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তো সবাই ভালো থাকবেন, গ্রুপটাকে অ্যাক্টিভ করেন। আপনারা এই যে জব পোস্ট আসতেছে দেখেন, এই যে আজকে ডিজিটাল মার্কেটিং এর জব পোস্ট হয়েছে, তারপরে ইয়ার জব পোস্ট হয়েছে, এই যে কে এম মহিউদ্দিন যে জব পোস্ট করছে উনি কিন্তু ভ্যালিড, ওনারা কিন্তু প্রায় 4-5 বছর ধরে ই কমার্স চালাচ্ছে, পেজ অ্যাপ কমার্স বেশি চালাচ্ছে উনি। তো মোটামুটি উনি 15,000 টাকা স্যালারি দিবে এখন। ইয়ের টাইমে, করোনার টাইমে 15,000 কিন্তু একদম খারাপ না। মোটামুটি আপনাদের পকেট খরচ বা মোটামুটি যারা ব্যাচেলার আছেন তাদের খরচ হয়ে যাবে কিন্তু 15,000 টাকা। জব পোস্টিং হচ্ছে, গ্রুপটা অ্যাক্টিভ করেন, সবাই প্রফিটেবল হবেন। তারপরে এই যে আজকে যে কোর্সের যে মেন্টর নিচ্ছে ইয়াতে সরকারি কাজে, এটা কিছু পেশার আছে বাট শিখতে পারবেন। ধরেন ওখানে ট্রেনার হয়ে গেলে আপনাদের সুবিধা হবে কি, আপনারা শিখতে পারবেন অনেক কিছু। যখন লেকচার দিতে যাবেন তখন নিজের অনেক প্রিপারেশন নিতে হবে। কিন্তু এই যে আপনাদের দেখেন আমার কোর্সে কিন্তু খুব যে মাস হিসাব করলে মানে এই পর্যন্ত হয়তো 70-80 হাজার টাকা পাইছি, কিন্তু আপনি 3 মাস হিসাব করেন মাসে কিন্তু 25,000 টাকা করে পড়ে না। একটা লেকচারে কিন্তু 1,000 টাকা করে পড়ে না, কিন্তু আমার প্রফিট কি হচ্ছে জানেন, আমি কিন্তু অনেক কিছু আপডেট হয়ে যাচ্ছি, অনেক কিছু আপডেট হয়ে যাচ্ছে। অনেক কিছু মনে ছিল না, এই যে ডাটা স্ট্রাকচার এগুলো আগে অনেক আগে 2013-14 সালে মনে ছিল না, এমপি আগে করছিলাম। অনেক কিছু পেজ আপডেট হচ্ছে। এই যে এখন আবার ড্রপ শিপিংটা যে এতদিন ক্লায়েন্টের করছি এখন নিজের করা, কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। যেমন ক্লায়েন্ট করছি নির্দিষ্ট কাজ, ক্লায়েন্ট বলছে এটা করো ওটা করো, বা ম্যানেজার হিসেবে আমি পোলাপান দিয়ে করাইছি। কিন্তু এখন একটা স্টুডেন্ট যখন ডে ওয়ান থেকে আমি নিজে শুরু করব, তখন দেখবো যে অনেক কিছু চলে আসবে, ইউজার নেমটা কি দিলে ভালো হবে এটা নিয়ে রিসার্চ করবো। এটা খুব সিলি সিলি জিনিস, বাট এগুলাই কিন্তু ইয়া। তারপর রুলস, কেন ইবের কি রুলস, ইবের ফিস কি, আমি কিন্তু এখন বলতে পারি না, কারণ লজিস্টিক গুলো আগে আমি নিজে করিনি, করছি অন্য ইন্ডিয়া কাজ। তো দেখা যায় সবগুলো জিনিস আইডিয়া হয়ে যাবে, একটা বলে দিতে পারবে। যেমন কালকে ইউএস এর টিমের সাথে যখন মিটিং করলাম, ওদেরকে বললাম যে ড্রপ শিপিংটা করো, তো ওরা বলছে কেন করবে। প্রথমে রাজি হচ্ছিল না, যখন আমার স্টোর খুলে তাদেরকে প্রত্যেক দিনের সেল দেখাইতেছিলাম যে আজকে এত সেল হয়েছে, দেখো এত সেল হয়েছে। এর আগে দিন $1,300, যেমন গত 19 তারিখে না জানি 20 তারিখে $1,300 সেল হয়েছে। আমি বললাম দেখো এখানে যদি মিনিমাম তোমার $1,300 কিন্তু তোমার 200 থাকে, আমরা স্টোর দিয়ে একটা স্টোর দিয়ে যদি 200 করে পার ডে রাখতে পারি, 30 দিনে $6,000, সব খরচ টরচ বাদ দিয়ে 3,000 বাদ দিয়ে দেয় যে আমাদের খরচ আছে, কথার কথা পোলাপানের খরচ ছিল দিয়ে 3,000 যদি তোমার একটা বিজনেস থেকে আসে, ইটস এ গুড অ্যামাউন্ট। 3,000 মানে 2 লাখ টাকা প্লাস। তো দেখা যায় আমাদের মূল বিজনেসের সাথে যদি এটা অ্যাড অন হিসাবে প্ল্যান ওয়ান, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তে থাকে, যেমন আমি তাদেরকে বলছি যে প্ল্যান এ তে থাকবে হচ্ছে আমাদের ক্লায়েন্ট হান্টিং, লোকাল এসইও, এসইও, ডিজিটাল মার্কেটিং, ক্লায়েন্ট হান্টিং, এটা হচ্ছে 80%, আর ড্রপ শিপিং 10%, আর আরো 10% হচ্ছে ওই যে ফেসবুকের যে প্ল্যানটা আপনাদের বললাম যে আমরা একটা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করবো নেক্সট 3 থেকে 6 মাস এটা স্কেলেবল করার জন্য। এছাড়াও তো আদার্স কাজগুলো কিন্তু চলতেছে বাংলাদেশে। এই যে গত 2 দিনে কিন্তু 2টা কোম্পানিকে বড় বড় প্রপোজাল দিছি, একটা ওয়েবসাইট বানানোর প্রপোজাল দিছি যেখানে 5 লাখ টাকার প্রপোজাল, এগুলো যদি হয়ে যায় কিন্তু হিউজ। তারপরে একটা কোম্পানিকে এসইও প্রপোজাল দিছি, যারা ওই যে আইএলটিএস শিখাবে, পাই পাই ইন্টারন্যাশনাল, এই কোম্পানি বাংলাদেশে বড় কোম্পানি। এগুলো যদি পজিটিভ যে কোনো একটা কাজ ঢুকে যায়, একটা কাজের প্রাইস হবে ধরেন মান্থলি 30-40 হাজার। আমাদের আপনাদের কোর্স নিচ্ছি, এখানে হয়তো আমি 15-20 হাজার টাকা পাচ্ছি, অন্যান্য কাজে দিয়ে যদি আরো 20-30-40 করে আসে, তাহলে আলহামদুলিল্লাহ গুড অ্যামাউন্ট করোনার জন্য আর কি। এখন অফিসিয়াল কষ্টটা নাই বা ইয়াটা নাই, ঘরে বসে 60-70 হাজার টাকা আসলে কিন্তু চলে যায়, মুখোমুখি কিন্তু চলে যায়। এইভাবে আপনারাও স্কেল করার চেষ্টা করেন, ট্রেনিং, ই কমার্স, ছোট বিজনেস বা নিজের সার্ভিস, নিজের চাকরি, এগুলো মিলে একটা ইয়ে করার চেষ্টা করেন। যতদিন বেঁচে আছেন কষ্ট করে যান, দুনিয়াটা আসলে আরামের জায়গা না, কষ্ট করতে হবে ভালো থাকার জন্য। একটু ভালো থাকার জন্য, একটু ভালো করার জন্য নিজের স্যালারি, যারা এখন 20,000 পাচ্ছেন তারা একটু চেষ্টা করুন কিভাবে এটা 25 করা যায় হালাল ভাবে, যারা 25 পাচ্ছেন তারা কিভাবে 40 করা যায়, যারা পাচ্ছেনই না কিছু তারা কিভাবে চিন্তা করেন যে 5,000 টাকা কিভাবে ইনকাম করা যায়। আপনি যদি না পারেন চিন্তা করেন ডেইলি 50 টাকা কিভাবে ইনকাম করা যায়। আরে হালাল ভাবে অনেক যেইভাবে সম্ভব এইভাবে করেন। আমি আরো কিছু বাস্তব উদাহরণ আপনাদেরকে আস্তে আস্তে দিব। যেমন কয়েকদিন আগে একজন উদ্যোক্তা মানুষের থেকে টাকা টুকা ধার ধুর করে 8,000 টাকা ধার করে ঈদে প্রায় 3-4 হাজার টাকা, 3,000 টাকা প্রফিট করছে। আমি তো ভালো তাকে অ্যাপ্রিসিয়েট করি। ঠিক আছে, তুমি 8,000 টাকা ইনভেস্ট করে যদি 2-3 হাজার টাকা আসছে, এই টাকা তোমাকে কে দিবে বলো? এই টাকা হাত খরচ তোমার হয়ে যাচ্ছে। তোমার তো যেখানে যে ফিমেল উদ্যোক্তা, আমি বললাম যে তোমাকে তো এটা
কেউ দিবে না। এখন তুমি একটা জামা বানাইতে পারবে, কথা করো মন চায়, তুমি একটা যদি 3 মাস 3,000 টাকা দিয়ে, ও তার মজার ব্যাপার হচ্ছে তার যে 8,000 টাকা ইনভেস্ট করে 3,000 হয়েছে, তাকে আবার অনেক মানুষ এখন আবার টাকা দিচ্ছে, তারপরে এখন প্রায় 30,000 টাকা বুঝিয়ে হয়ে গেছে। এটা যদি সাকসেসফুলি সে করতে পারে, 30,000 টাকা হয়তো তার 7-8,000 টাকা থাকবে। তো 7-8,000 টাকা 2 মাসে তাইতে একটা ভালো মোবাইল কেনার টাকা হয়ে যাচ্ছে, ভালো একটা ডিভাইস কেনার টাকা হয়ে যাচ্ছে, বা একটা টাকা জমানোর টাকা হয়ে যাচ্ছে। এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে চেষ্টা করেন, গ্রুপে সবাইকে ইন্সপায়ার করেন, ইয়ে করেন, সবাই সবার হেল্প করেন, ইনশাআল্লাহ আশা করি। আর চেষ্টা যে করে আল্লাহ তাকে দেয়, টুডে অর টুমরো আল্লাহ তাকে দেয়। চেষ্টা যারা করে আল্লাহ তারা ফিরায় না। এই চেষ্টার সাথে সাথে নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, ইসলামের পথে চলেন, কারোর ক্ষতি করেন না, কারোর মনে কষ্ট দিয়েন না, বা অন্তত নিজের ক্যারেক্টারটাকে বা ইয়েরটাকে ঠিক রাখেন, ইসলামিক বিধানগুলোকে মেনে চলেন। ইনশাআল্লাহ আশা করি বরকত চলে আসবে, এবং কষ্টের মধ্য দিয়ে একটা, দুনিয়াতে কষ্টের জায়গা ওটা, কষ্টের মধ্য দিয়ে একটা সুখ অনুভব করবো। আর আলটিমেট সুখ তো আলহামদুলিল্লাহ আমাদের যখন মৃত্যু হবে, আমরা আশা করা যায় আমরা লাইফ বিল্ড করতে পারবো। আজকে অনেক কথা এক্সট্রা বলে ফেললাম, কেউ বিরক্ত হলে সরি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে আর না, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখবে, নেক্সট সোমবার আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। আর এই ক্লাসগুলো একটু প্রচার প্রসার করেন, আপনারা যদি হেল্পফুল হন, এগুলো প্রচার প্রসার করেন, তাহলে আপনাদের প্রচার প্রসার হলে কি আমার 2-1 স্টুডেন্ট হলে, আমার বললাম না এক ক্লাসে 1,000 টাকা উপরে কিন্তু আসে না, টোটাল 70-80 হাজার টাকা যদি এরকম একটা পাইছি আমি, ইয়ে করি না, কিন্তু 3 মাসে হিসাব করলে কিন্তু দেখা যায় মাসে 20,000 করে পড়ে না, 20-25 করেও পড়ে না। তো দেখা যায় এক মাসে এখন 6 দিনে ক্লাস নিতে হচ্ছে। আর ক্লাসের টাইম ছাড়া অনেক, মানে কোয়ালিটি রিসোর্স দিতে হলে কিন্তু অনেক স্টাডি করতে হচ্ছে আমার। প্রত্যেকটা রিসোর্স যেগুলো আগে শিখছি সেগুলো আবার স্টাডি করে, কয়েকটা রিসোর্স ঘেটে, এই যে আমি বললাম যে এএমপি টিউটোরিয়াল, এটা কিন্তু শেষ হয় না আমার। ওই যে রাইটার লিখছে, সে বলছে ভাই একদম ফাটাফাটি, একদম আলটিমেট কন্টেন্ট, কিন্তু আমি পড়ে দেখছি যে না, এটা তো অনেক, এটা যদি আমি হাত দিই এই কন্টেন্টে, অন্তত 7-8 ঘন্টা কাজ করার পর, রিসোর্স অ্যাড করার পর, ইউনিক কন্টেন্ট লেখার পর, তারপর এটা ভালো করে উপযুক্ত হবে। এটা এখন সেই হয়তো সে 16-17 সালে লিখছে, তো এটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, শেয়ার দেওয়ার মতো কন্টেন্ট না, এটা আপডেট করতে হবে, রিসোর্স সেট করতে হবে অনেক কিছু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।